আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মিল্টনস ডিইউ রিটেন হ্যাক্স 3 নাম্বার পর্বে। আমাদের আজকের পর্বে ক্লাস হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা থেকে আজকে আমরা চমৎকার কিছু রিটেনের যে সমস্ত বেসিক কনসেপ্ট প্রয়োজন সেগুলো শিখবো। আমার এই চ্যাপ্টারটা খুবই পছন্দের চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আজকে যা যা প্রয়োজন ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন করে ফেলছো তোমাদেরকে সবাইকে স্বাগতম। যারা যারা আমাকে সালাম দিছো তাদের সবাইকে ওয়ালাইকুম সালাম। তোমরা হচ্ছে যে ক্লাসের শুরুতেই আমার জন্য জাস্ট একটু উপকার করবা, তোমার ফ্রেন্ডদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করবা এবং লাইভটি শেয়ার করে দিবা। তাছাড়া আর তোমার পুরা ক্লাস জুড়ে কিছু করা লাগবে না, জাস্ট তুমি খাতা কলম বের করবা এবং খাতা কলম বের করে আমি ক্লাসে যা যা পড়াবো এগুলো আমার সাথে সাথে একটু নোট ডাউন করে নিবা। আর ক্লাস যদি পেতে চাও, মানে হচ্ছে আমাদের আজকের ক্লাসে যদি পিডিএফ পেতে চাও, সো ক্লাসের পিডিএফ কোন গ্রুপে পাবা সেইটার লিংক আমি হচ্ছে যে তোমাকে দিয়ে দিব এখন। যে আমাদের যেই গ্রুপটাতে আমরা মেইনলি পিডিএফ শেয়ার করি, আমরা টেলিগ্রামে শেয়ার করি, যাতে হচ্ছে আমাদের ওখানে একটাই ঢুকলে তুমি আমাদের প্রিভিয়াস সমস্ত পিডিএফ গুলা পেয়ে যাও। তো আমি হচ্ছে মোবাইল দিয়ে এখনই তোমাদেরকে পিন কমেন্টে ইয়াটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্যারা নিও না, তোমরা সেখানেই সবকিছু পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো তোমাদের আজকে লাইভটা একটু পরে শুরু হওয়ার কারণ হচ্ছে আমাদের স্টুডিওতে আমরা লাইট ইমপ্রুভমেন্টে একটু কাজ করছিলাম। মানে আমাদের আগের লাইট পারফেক্ট ছিল, একদম পারফেক্ট ছিল, আগের ক্লাসটা লাইট খেয়াল করে দেখবা যে একদম পারফেক্ট ছিল। কিন্তু আগের লাইটে প্রবলেম যেটা ছিল যে আমার ঠিক অপোজিটে, ক্যামেরার অপোজিটে একটা হচ্ছে এসি আছে। তো আগের লাইটে আমাদের দুইটা ওয়ালে দুইটা সাইড লাইট ছিল। তো এই সাইড লাইটের কারণে ওই এসি থেকে লাইট রিফ্লেক্ট করে এসে বোর্ডের একটা অংশে তোমার সাদা হয়ে থাকতো। তো হালকা এমনি স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যায় না, কিন্তু মোটামুটি অন্য দৃষ্টিতে দেখলে বা তুমি কেউ যদি ভালো করে খেয়াল করে তাহলে বোঝা যায়। তা আমি চিন্তা করলাম যে এইটাকে ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়। সো ওই দুইটা লাইটকে আমরা খুলে বক্স লাইটের ভিতরে দিছি, দিয়ে আমরা সব লাইট ব্যালেন্স করে ফেলছি, পর্দা টর্দা যেগুলো লাগানো আছে সব ঠিকঠাক করে ফেলছি। এখন সব লাইট অ্যারেঞ্জমেন্ট করার পরে আমাদের নিচে যে লাইটটা থাকে, যেটা আমার ফেসের এই ডার্কনেসটা একদম কমিয়ে দেয়, ওই লাইটটা আজকে নাই, মানে লাইটগুলো শর্ট হয়ে গেছে। তো ওই লাইটটা আমরা হচ্ছে নেক্সট দিন আবার কিনে লাগাই নিব। সো আজকে মোটামুটি আমাদের বাকি সব ঠিকঠাক থাকবে, আমার ফেস কিছু কিছু অ্যাঙ্গেল থেকে একটু কালো দেখাবে, তাছাড়া সব ঠিক আছে। আমরা একদম স্টুডিওর শুরুর দিকে আসি, তো একটু ট্রায়াল অ্যান্ড ইরর করাই লাগছে। সো ট্রায়াল অ্যান্ড ইররের মাধ্যমে আমরা সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করতেছি। সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমার ডিইউ রিটেন হ্যাক্সের। সো তার ভিতরে আমরা রাসায়নিক পরিবর্তনে 100তে 100 প্রস্তুতি নিব। রাসায়নিক পরিবর্তন এই জায়গা থেকে আমরা যখনই কাজ শুরু করব, তখন আমরা যদি চ্যাপ্টারের একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করি, তো প্রথমে আমাদের যেই প্রশ্নটা মাস্ট জানতে হয় সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি এবং গ্রিন কেমিস্ট্রির 5টি নীতিমালা উল্লেখ করো। তো গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি বলতে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে সেইটা বুঝায়। সো গ্রিন কেমিস্ট্রি কাকে বলে এই সংজ্ঞা তুমি যদি একটু বইগুলোতে ঘাটাঘাটি করে দেখো, দেখবা যে এক একটা বইতে গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞা এক এক রকম ভাবে লেখা, আবার সাপ্লিমেন্ট টাইপ যে সমস্ত বইগুলো আছে সেগুলোতে আরেক ভাবে লেখা। তার মানে হচ্ছে গ্রিন কেমিস্ট্রির পারফেক্ট কোনো সংজ্ঞা নেই, মূল কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা তুমি যদি বুঝো, সেই কনসেপ্টটা ব্যবহার করে তুমি তোমার নিজের মতো করে লিখলেই তুমি কিন্তু গ্রিন কেমিস্ট্রি থেকে একদম ফুল মার্ক পেয়ে যাবা। সো গ্রিন কেমিস্ট্রি এটা হচ্ছে আসার মতো একটা কনসেপ্ট। সো আমাদের গ্রিন কেমিস্ট্রির মূল কনসেপ্ট বোঝার জন্য আমরা যদি দেখি, সাপোজ ধরো একটা বিক্রিয়া নিলাম আমরা, এ প্লাস বি আমাদের বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে সি প্লাস ডি। সো এই যে একটা বিক্রিয়া আমরা নিলাম যেখানে আমাদের এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করতেছে, সো এই বিক্রিয়াটাতে ভালো করে খেয়াল করে দেখবা এই অংশটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, তাই না? এই অংশটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই অংশটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর এই অংশটা হচ্ছে আমাদের কি উৎপাদ, ঠিক আছে? এবার এই জায়গাতে গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রসেস করব, তখন যে সমস্ত বিক্রিয়ক ব্যবহার করব সেই বিক্রিয়কগুলা বিষাক্ত হওয়া যাবে না। সো বিষাক্ত বা ক্ষতিকর বিক্রিয়কের ব্যবহার পর্যাপ্ত পরিমাণ কমানো, এবং এই জায়গাতে যে সমস্ত উৎপাদ তৈরি হবে এই উৎপাদ আমাদের কাঙ্ক্ষিত যেই উৎপাদ, মানে ধরো আমরা যে উৎপাদটা চাই, সাপোজ ধরো তুমি চাও হচ্ছে সি তৈরি করতে, বাট সি এর সাথে সাথে ডিও তৈরি হয়ে গেল, তাহলে সি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত, ডি হচ্ছে অনাকাঙ্ক্ষিত। তাহলে সি যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, তাহলে ডি অনাকাঙ্ক্ষিত উৎপাদ। ডি এর পরিমাণ যখন যদি এখন অনেক বেশি তৈরি হয় তাহলে তো হবে না। সো আমাদের কি করতে হবে, যে রাসায়নিক বিক্রিয়া আমরা কোনো বিষাক্ত বিক্রিয়ক ব্যবহার করতে পারবো না, এবং উৎপাদ তৈরির সময় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ সর্বোচ্চ হতে হবে। কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ সর্বোচ্চ হতে হবে, এই যে কনসেপ্ট, এইটাকে বলে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তাহলে গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি, লিখবে এরকম, গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য হচ্ছে বিষাক্ত বিক্রিয়ক বা যে সমস্ত বিক্রিয়ক মানুষের জন্য ক্ষতিকর তাদের ব্যবহার রোধ করা বা তাদের ব্যবহার কমানো এবং কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা। বুঝতে পারছো? জাস্ট এটা একটা বেসিক কনসেপ্ট। এই ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করলে বেসিক কনসেপ্টটা বুঝলে হবে। দেখো আমারও অনেক ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো হুট করে মাথায় থাকে না, তখন আমি কি করি, আমি জাস্ট কনসেপ্টটা ইউজ করি যে আচ্ছা আমার এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ। সো বিক্রিয়ক নিয়ে যখন আমি কথা বলবো তখন আমি বিক্রিয়ক হইতে পারে কি, বিক্রিয়ক হইতে পারে বিষাক্ত, তাহলে আমার বিষাক্ত বিক্রিয়ক যা মানুষের জন্য ক্ষতিকর এর ব্যবহার কমাতে হবে। আর উৎপাদ হইতে পারে কি বলতো, উৎপাদ হইতে পারে হচ্ছে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত। তাহলে যদি কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ আমি বৃদ্ধি করি তাহলেই হচ্ছে আমার সেটা গ্রিন কেমিস্ট্রিকে সার্ভ করবে। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আছে সেই কাঙ্ক্ষিত উৎপাদ এর পরিমাণ কি করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হবে, অনাকাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কমাতে হবে। এটাই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির লক্ষ্য। এখন যদি আমাদের 5টা নীতিমালা উল্লেখ করতে বলে তাহলে 5টা নীতিমালাও তুমি সেম ভাবে লিখবা। নীতিমালা নাম্বার 1 সেটা হচ্ছে কি, তোমার বিষাক্ত বিক্রিয়কের পরিমাণ কমানো। কি করা, বিষাক্ত বিক্রিয়কের পরিমাণ কমানো। সো প্রথমেই আসবে বিষাক্ত বিক্রিয়ক যারা আছে তার পরিমাণ কমানো, বিক্রিয়কের পরিমাণ কমানো। আচ্ছা এইটা কিন্তু তোমরা তোমাদের মতো করে লিখবা। হ্যাঁ আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আমার মতো করে লেখার কারণে আমি আমার মতো করে মার্ক পেয়ে যাবো, সমস্যা নেই। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখে নিবা। এই টাইপের প্রশ্ন আসলে তোমাদের মতো করে সুন্দর করে লিখে নিবা, কারণ এক্সাক্ট মুখস্থ করলে তোমার মনে থাকবে না। আমি চাইলে কিন্তু এটা টাইপ করে আগে থেকে লিখে দিতে পারতাম যে আচ্ছা এটাই হবে, এবং তোমাকে বলে দিতে পারতাম যে আচ্ছা এটা মুখস্থ করে নিবা। বাট আমি কি করি, আমি হচ্ছে সবসময় তোমাকে জিনিসটাকে কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করি যাতে ওই জিনিসটা তোমার ভিতরে একদম গেঁথে যায়। আর ওই জিনিসটা একবার যদি তোমার ভিতরে গেঁথে যায় তাহলে দেখা যাচ্ছে যে হুট করে তুমি রিভিশন ছাড়াই একদিন হুট করে পরীক্ষা দিচ্ছ, এবং তখন যে তোমার মনে থাকবে আচ্ছা এখানে এই জিনিসটা ছিল, এই জিনিসটা ছিল। অর্থাৎ ভিতর থেকে যদি আসে তাহলে তুমি পারবা, আর ভিতর থেকে যদি না আসে তাহলে কিন্তু তোমার জন্য পারা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার দেখো যেগুলো হচ্ছে বিষাক্ত বিক্রিয়ক তার পরিমাণ কমাবো। এবার অনাকাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কমানো। আরেকটা কাজ কি, অনাকাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কমানো। সো এইটা আরেকটা হতে পারে। অনাকাঙ্ক্ষিত মানে কি, যেগুলো আমরা চাই না, যেগুলো হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। ঠিক আছে? এবার বলছে দেখো এখানে আমরা এই যে বিক্রিয়াটা করতেছি, এই বিক্রিয়াটা আমরা করতেছি। এখন এই বিক্রিয়াটা বিভিন্ন ভাবে হতে পারে। এই বিক্রিয়াটা 1 স্টেপে হতে পারে, সরাসরি এটা থেকে এটাই তৈরি হতে পারে। বিক্রিয়াটা 2 স্টেপে হতে পারে, বিক্রিয়াটা 3 স্টেপে হতে পারে। সো বিক্রিয়াটা যেই স্টেপে হবে এই স্টেপগুলা যত বেশি হবে তত আমার এই বিক্রিয়াতে খরচ বেশি হবে, আর বিক্রিয়ার তোমার যেই উৎপাদ তৈরি হবে এই উৎপাদে অনাকাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণও বেশি হবে। সো আমাদের এখানে করতে হবে কি, বিক্রিয়াটাকে ন্যূনতম ধাপে করতে হবে, করলে আমার খরচ কমে যাবে। তখন যেটা হবে সেটা আমাদের পরিবেশের জন্য লাভবান হবে। তো এখানে আমাদের করতে হবে কি, 3 নম্বরে বলতে হবে যে বিক্রিয়া ন্যূনতম ধাপে বিক্রিয়া সম্পন্ন করা। সো মেইন কথাটা কি, ন্যূনতম ধাপে বিক্রিয়া সম্পন্ন করা, ন্যূনতম ধাপে বিক্রিয়া সম্পন্ন করা। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির আরেকটা মেইন কাহিনী। আচ্ছা তো আমরা এই তিনটা বোঝার পর আরো আমরা লিখতে পারি, আমাদের হচ্ছে যে কি আরো কিন্তু আছে, আমাদের আরো আছে। সো এই ন্যূনতম ধাপে বিক্রিয়া করা। এরপর হচ্ছে আমাদের যে সমস্ত প্রভাবক ইউজ হবে, খেয়াল করে দেখো তো এই বিক্রিয়া এখানে প্রভাবক ইউজ হবে না। যে সমস্ত প্রভাবক ইউজ হবে সেগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো প্রভাবক ইউজ করা যাবে না। সো 4 নম্বরে তুমি লিখবা যে বিষাক্ত প্রভাবক ব্যবহার না করা, বিষাক্ত প্রভাবক ব্যবহার না করা। সো বই থেকে আরো 2টা পয়েন্ট তুমি লিখে নিও, আমি এখানে আর অগোছালোভাবে লিখছি না। সো বিষাক্ত কোনো প্রভাবক ব্যবহার না করা, এই পয়েন্টগুলো লিখে নিবা, মুখস্থ জিনিস। এরপরে দেখো আমাদের এখান থেকে অ্যাটম ইকোনমি এর ম্যাথ, এইটা আমি খেয়াল করে দেখছি যে তোমাদের রিটেনে বেশ দিয়ে দিচ্ছে, এবং রিটেনে আসার মতো একটা কনসেপ্ট, সেটা কি অ্যাটম ইকোনমি এর ম্যাথ। সো এটা হচ্ছে আসার মতো একটা কনসেপ্ট, আমি এখানে লিখে দিই এটা হচ্ছে আসার মতো কনসেপ্ট। সো এই জন্য আমি আলাদা করে
কোশ্চেন না তুলে আমি তোমাকে এখানে অ্যাটম ইকোনমিতে যেই কনসেপ্টটা আমাদের জানতে হয় সেই কনসেপ্টটা আমি তোমাদের একটু দেখিয়ে দিব, কেমন? সো এই কনসেপ্টটা আমরা এখন একটু দেখে ফেলবো যে এই জায়গা থেকে আমাদের কি আসে, বুঝতে পারছো? এই জায়গা থেকে কি আসে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করবো। অ্যাটম ইকোনমিতে আমাদের আসার মতো কনসেপ্টটা কি। সো দেখো, অ্যাটম ইকোনমি এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? অ্যাটম ইকোনমি কথাটার মানে আমাদের যদি বুঝতে হয়, সাপোজ ধরো আমরা এখানে একটা বিক্রিয়া করলাম, অ্যামোনিয়াকে ভাঙবো, ভেঙে আমরা উৎপাদ পাবো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়াকে আমি যদি সমতাকরণ করি তাহলে দেখো 2 মোল অ্যামোনিয়া ভেঙে তোমার 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন তৈরি হয়। এই জায়গাতে আমাদের মূল উদ্দেশ্য ছিল অ্যামোনিয়া ভেঙে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা। আমাদের মূল উদ্দেশ্য কি ছিল? অ্যামোনিয়া ভেঙে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা। মানুষের নাইট্রোজেনের প্রয়োজন হতে পারে, সে দেখো পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে যে অতিরিক্ত উৎপাদ হাইড্রোজেন পেয়ে যাচ্ছে। অতিরিক্ত উৎপাদ কি পাচ্ছে? অতিরিক্ত উৎপাদ হাইড্রোজেন পেয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষাগারে নাইট্রোজেন যেটা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, আর এইটা হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত। তাহলে আমাদের দুইটা যে উৎপাদ আমরা পাইলাম, এই দুইটার ভিতর একটা কাঙ্ক্ষিত আর একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। তো এখন আমাদের অ্যাটম ইকোনমি অনুসারে আমাদের ফর্মুলা বলতেছে যে অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ ইকুয়ালস টু নিচে যাবে মোট উৎপাদ বা মোট বিক্রিয়কের ভর। সো আমরা মোট উৎপাদ নিতে পারি, মানে দুইটা উৎপাদই নিতে পারি, অথবা মোট বিক্রিয়ক নিতে পারি। যেহেতু আমাদের এই ইকুয়েশনটা ব্যালেন্স, আমি যেটা নিব সেটাই আমাদের জন্য মোট ভর একই নিয়ে আনবে। সো আমি এখানে বিক্রিয়ক নিলাম। সো মোট বিক্রিয়কের ভর আর উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, ঠিক আছে? এই যে এই দুইটার 100% এইটাকে বলা হচ্ছে অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ। সো অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ কি? উপরে যাবে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, মানে আমি যেটা চাই, আর নিচে যাবে আমাদের মোট বিক্রিয়ক বা মোট উৎপাদ। তো নিচে সবসময় মোট নিব, উপরে তোমার হচ্ছে যে কি নিব বলতো? উপরে হচ্ছে কাঙ্ক্ষিত নিব। সো এখান থেকে যদি আমি এখন ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করি, তাহলে উপরে আমি কাঙ্ক্ষিত বলতে কি পাচ্ছি বলতো? কাঙ্ক্ষিত বলতে আমি নাইট্রোজেন পাচ্ছি। নাইট্রোজেনের 7 14, তাহলে এখানে কত আসবে? 28। আর নিচে দেখো আমার পাচ্ছি হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। সো আমরা 2 মোল অ্যামোনিয়ার জন্য 2 দিলাম। দেখো নাইট্রোজেন 7 আর হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 10। তাহলে সব মিলায়ে তোমার 7 14 দুগুণ 28, হ্যাঁ 7 14 আর 3 হচ্ছে আমাদের আসে নাইট্রোজেন 7 14 আর 3 আসে হচ্ছে 17। সো এখানে আসে হচ্ছে আমাদের টোটাল 17। সো 17 গুণ 2, এখানে আসে হচ্ছে আমাদের 17 গুণ 2। এর সাথে আমরা ব্যবহার করব হচ্ছে 100%। সো এইটা করলে এখান থেকে আমরা কিন্তু বক্স আকারে আমরা আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ পেয়ে যাব, ঠিক আছে? সো আমরা এই কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কিভাবে পাইলাম? এভাবে পাইলাম। তাহলে অ্যাটম ইকোনমির বেস কনসেপ্টটা কি? অ্যাটম ইকোনমির বেস কনসেপ্ট হচ্ছে আমরা যখন একটা বিক্রিয়া করব, সেই বিক্রিয়ায় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ থাকবে, অনাকাঙ্ক্ষিত উৎপাদ থাকবে। অ্যাটম ইকোনমি মানেই হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা আমরা চাই সেটা উপরে যাবে, আর তোমার মোট বিক্রিয়ক বা মোট উৎপাদ সেটা যাবে নিচে। তাহলে নিচে মোট, উপরে হচ্ছে কাঙ্ক্ষিত, নিচে মোট উপরে কাঙ্ক্ষিত। এইটা করলে তুমি পাবা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমির ঠিক বিপরীত আরেকটা কনসেপ্ট আছে, মাঝে মাঝে দিয়ে দেয়, খুব বেশি যে দেয় সেটা বলবো না, তবে মাঝে মাঝে দেয়। যেহেতু মাঝে মাঝে দেয়, এটাও আমাদের শিখে রাখা জরুরি। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে ভাইয়া ই ফ্যাক্টর। এই সাইডে লিখে দিলাম। সেই কনসেপ্টটা হচ্ছে ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও বলে। সো ই ফ্যাক্টর মানে হচ্ছে যখন তুমি ই ফ্যাক্টর করবা, নিচে যাবে মোট বিক্রিয়কের ভর, আর উপরে যাবে তোমার দেখো অনাকাঙ্ক্ষিত যেই উৎপাদ আছে না, বা অনাকাঙ্ক্ষিত উৎপাদ, বা এইটাকে বজ্র বলে, সেটা হচ্ছে বজ্রের ভর। সো বজ্রের ভর উপরে যাবে, আর নিচে যাবে মোট বিক্রিয়কের ভর। সো এইটা তো করাই যায়। আবার আরেক ভাবেও করা যায় যে ই ফ্যাক্টর যেটা আছে, ই ফ্যাক্টর আসলে তোমার 1 মাইনাস অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ। এইটা করলেও আমরা পেয়ে যাই। দেখো 1 মাইনাস অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ মানে কি? টোটাল দুইটা মিলে 1, মানে বজ্র এবং কাঙ্ক্ষিত উৎপাদ দুইটা মিলে 1। এখন যেহেতু আমি কাঙ্ক্ষিত উৎপাদ পার্সেন্টেজ মানে অ্যাটম ইকোনমি পেয়ে গেছি, তাহলে 1 থেকে অ্যাটম ইকোনমি বাদ দিলে আমি ই ফ্যাক্টর পাই। সো টোটাল এই যে কনসেপ্টটা আমরা এখানে শিখলাম, এই কনসেপ্টটা থেকে যদি প্রশ্ন দেয়, তাহলে এখন তুমি পারবা না? অবশ্যই তোমাকে পারতে হবে। কি ধরনের প্রশ্ন দিতে পারে? আমরা একটা হচ্ছে উদাহরণ নিয়ে দেখি। সাপোজ ধরো আমাদের এখানে
আমরা এখানে আমাদের বললো যে ক্লোরিন উৎপাদনের লক্ষ্যে PCl5 কে যদি আমরা হিট দিই তখন আমাদের PCl3 এবং Cl2 তৈরি হয়। এটা কি উৎপাদনের লক্ষ্যে? ক্লোরিন উৎপাদনের লক্ষ্যে। তার মানে এখানে আমরা যদি খেয়াল করি ক্লোরিন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এটাকে বলে প্রাইমারি, আর এইটা হচ্ছে তোমার বজ্র বা অনাকাঙ্ক্ষিত উৎপাদ, এটাকে বলে সেকেন্ডারি। আর এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। এইটা কি? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। তখন আমরা এখন যখন আমরা করব তখন অ্যাটম ইকোনমি নিব, তখন অ্যাটম ইকোনমি ইকুয়ালস টু আসবে হচ্ছে নিচে দেখো মলিকুলার মাস, টোটাল মলিকুলার মাস অফ PCl5 এটা যাবে নিচে, আর উপরে আমাদের কাঙ্ক্ষিত যেহেতু ক্লোরিন, মলিকুলার মাস অফ ক্লোরিন এটা যাবে উপরে ইনটু 100%। এই হচ্ছে আমাদের কি বলতো অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ, অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ। তাহলে ই ফ্যাক্টর কি হবে? ই ফ্যাক্টর একদম সিম্পল, আমরা কি করতে পারবো 1 মাইনাস অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ। এটা করলে আমরা ই ফ্যাক্টর পাবো, বা আমরা অন্যভাবেও করতে পারি। ই ফ্যাক্টর ইকুয়ালস টু আমরা সরাসরি এই বজ্র এবং ইয়া থেকেও কিন্তু করতে পারি। নিচে আমরা মোট ভর দিলাম PCl5 দিলাম নিচে, উপরে দেখো আমাদের এই যে সেকেন্ডারি যেই উৎপাদ যেটা আছে, মানে যেটা আমাদের বজ্র আছে সেইটার যে ভর সেটা আমরা উপরে দিলেও কিন্তু আমরা এখান থেকে ই ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? এর সাথে 100 গুণ করে তারপরে পার্সেন্টেজ করতে হবে। সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। যেটাই দিক আমরা যদি এই স্টেপগুলো ফলো করি তাহলে হচ্ছে। আমি একটু তোমাদের কমেন্ট পড়ে আসি, দেখি তোমরা হচ্ছে যে ক্লাসে কতজন জয়েন করছো এবং তোমরা কি কি ধরনের কমেন্ট করতেছো, তোমরা আসলে বুঝতেছো কিনা। শুরু করি আমি সবসময় সহজ জিনিস দিয়ে। এবার দেখো আমরা একটা কঠিন কনসেপ্টে চলে গেছি। তো শুরু আমরা সহজ জিনিস দিয়ে করি, এখন আমরা আস্তে আস্তে কঠিন কনসেপ্টের দিকে আগাচ্ছি। সো পরে আমাদের যে কঠিন কনসেপ্ট আছে আমরা একটু দেখি। এরপরে দেখো আমাদের পরের যে ম্যাথটা সেটা হচ্ছে A2 প্লাস B2 মিলে 2AB তৈরি করে। বিক্রিয়ায় সাম্য ধ্রুবক Kp হলে AB ইকুয়ালস টু এত। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? ঠিক আছে, সো প্রথম যে বিক্রিয়া সেই বিক্রিয়ায় আমাদের সাম্য ধ্রুবক Kp দেয়া আছে, পরের বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমাদের বের করতে বলছে। সো এইটা হচ্ছে আমাদের এখানে যেই জিনিস মানে আমাদের হচ্ছে করতে হবে। এখন এইটা আমরা যখন MCQ-তে দিবে তখন আমরা শর্টকাটে করব। শর্টকাটে ট্রিক আছে, ট্রিক খাটায় করা যায়। আর যদি আমাদের MCQ-তে না দেয়, রিটেনে দেয়, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করে করতে হবে। তাহলে আমরা শর্টকাটে দিলে কি করব, মানে যদি MCQ-তে দেয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে ট্রিক খাটায় করব, বাট যেহেতু MCQ-তে দেয় নাই তাহলে এখন আমাদের কি করতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করে করতে হবে। সো স্টেপ বাই স্টেপ যদি ফলো করে করতে চাই, এখানে বেসিক্যালি আসতেছে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো আমাদের এখানে A2 প্লাস B2 মিলে 2AB আসতেছে। এই অংশটার দিকে একটু খেয়াল করো, A2 প্লাস B2 মিলে 2AB, তখন আমাদের এখানে কি বলতো সাম্য ধ্রুবক Kp। তাহলে আমাদের প্রথম অংশে আমরা যদি প্রথম অংশটাকে আলাদা করে নিই, A2 প্লাস B2 মিলে আমাদের বিক্রিয়া শেষে আসলো হচ্ছে 2AB। এই জায়গাতে আমরা যখন Kp লিখবো, Kp ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদের তোমার হচ্ছে কি বলতো উৎপাদের মোলার ঘনমাত্রা। তো উৎপাদ হচ্ছে AB, তার মোলার ঘনমাত্রা এইটা আমরা নিয়ে নিলাম। এবার মোলার ঘনমাত্রার সামনে যেই মোল সংখ্যা থাকে সেই মোল সংখ্যা যায় হচ্ছে আমাদের পাওয়ারে। নিচে হচ্ছে আমাদের বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, একবার A2 যেটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়ক ইনটু একবার B2 যেটা হচ্ছে আমাদের আরেকটা বিক্রিয়ক। সো আমরা যখন Kp লিখলাম, Kp লেখার সময় আমরা উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা এইটাকে সুন্দর মতো লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের বেসিক Kp। তাহলে এটা হলো কি আমাদের বেসিক Kp এর ভ্যালু, Kp এর ভ্যালু। এখন সিম্পলি চিন্তা করো, আমরা যখন 2 নাম্বার বিক্রিয়া নিব তখন আমাদের বিক্রিয়ার সেই সিনারিওই চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে A2 প্লাস B2 মিলে 2AB হয়েছিল, ওখানে দেখো AB ভেঙে ওইটাই গেছে। তার মানে কি ওই জায়গাতে বিক্রিয়াটা উল্টায় গেছে না? তো বিক্রিয়াটা উল্টায় গেলে ওই জায়গায় আমাদের Kp টোটালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি চেঞ্জ হবে আমরা একটু দেখি। দেখো AB এইটা ভেঙে আমাদের আসবে হচ্ছে হাফ A2 প্লাস হাফ B2, এটা আসে। তো এখন যদি আমরা এখানে Kp লিখতে চাই, তো নতুন Kp যেহেতু তৈরি হবে এটার জন্য আমরা Kp প্রাইম লিখবো। সো Kp প্রাইম ইকুয়ালস টু উপরে যাবে হচ্ছে আমাদের উৎপাদ। সো উপরে যাবে আমাদের উৎপাদ মানে কি A2 এর ঘনমাত্রা এবং তার পাওয়ার যাবে তোমার হচ্ছে তার পাওয়ারে যাবে হচ্ছে মোল সংখ্যা। তো মোল সংখ্যা যেটা আছে হাফ সেটাকে আমরা পাওয়ারে দিলাম ইনটু দেখো B2 এর ঘনমাত্রা, এর সামনে যে মোল সংখ্যা আছে সেটাকে আমরা পাওয়ারে দিলাম। নিচে দেখো উৎপাদ AB, নিচে দেখো বিক্রিয়ক AB, সেটা থাকে হচ্ছে ঠিক এইভাবে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া
এইটার সাথে এইটার রিলেশন এখন কিভাবে করা যায়, এইটার সাথে এইটার রিলেশন করতে হবে, রিলেশন ছাড়া তো আমরা এটা মিলাইতে পারবো না, তাই না? সো সামহাউ এই জায়গা থেকে আমরা হচ্ছে যে ওই কেপি কেসির যে পার্টটা ওইটা নিয়ে আনবো। সো এই জায়গার কেপি পার্টটা এখানে সামহাউ আমরা হচ্ছে নিয়ে আনবো। সো সামহাউ যদি আমরা নিয়ে আনতে চাই, প্রথম কথা হচ্ছে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমাদের এই জায়গাতে পাওয়ারে দেখো রুট আছে, পাওয়ারে দেখো হাফ দেয়া আছে, এই জায়গায় পাওয়ারে দেখো হাফ দেয়া আছে, পাওয়ারে দেখো হাফ দেয়া আছে, এখানে দেখো উপরের পাওয়ারটাতে 2 দেয়া আছে, তাহলে আমাদের এই জায়গার সাথে মিলাইতে হবে। সো এই জায়গার সাথে মিলাইতে গেলে আমাদের এখন সামহাউ কিছু একটা এখানে করা লাগবে যেটা দিয়ে আমরা মিলাইতে পারবো। তো কি করা লাগবে দেখো, এই টোটালটার উপর একটা রুট দাও আর টোটালটার স্কোয়ার করো, টোটালটার স্কোয়ার করো, টোটালটার উপর একটা রুট দাও এবং টোটালটার স্কোয়ার করো। তাহলে টোটালটার রুট এবং টোটালটার স্কোয়ার করলে দেখো পরবর্তী লাইনে আমরা কিন্তু অনায়াসে, পরবর্তী লাইনে অনায়াসে খেয়াল করো এই রুটটাকে রেখে দিয়ে এই যে স্কোয়ার এটার ভিতরে ঢুকাই দিলে দেখো আমরা উপরে পাই হচ্ছে a2 তার ঘনমাত্রা ইন্টু b2 তার ঘনমাত্রা ডিভাইডেড বাই নিচে পাই ab তার স্কোয়ার, এটা পাই। এবার দেখো পরবর্তী লাইনে আমরা এইটার সাথে মিলানোর জন্য বাম সাইডে যেই কেপি পাইছি তার সাথে মিলানোর জন্য যদি আমি ডান সাইডে এটা নিয়ে কাজ করি, তাহলে দেখো রুটের নিচে আমি এই উপরের অংশটাকে নিচে নিয়ে চলে আসতে পারি না, এ বি এর নিচে নিয়ে চলে আসতে পারি না, এ বাই বি এর নিচে যদি নিয়ে আসি উপরে থাকে 1, নিচে দেখো এ বি তার ঘনমাত্রা এর স্কোয়ার ডিভাইডেড বাই এ এইটাকে বক্সে রাখি ইনটু বি এইটাকে বক্সে রাখি a2 b2। এবার খেয়াল করো এই অংশটাই নিচের এই অংশটা এটা এই হুবহুব কেপি এর সাথে মিলে গেল না? সো হুবহুব কেপি এর সাথে মিলে গেলে আমরা এখন বলতে পারতেছি রুটের নিচে 1 ডিভাইডেড বাই কেপি, এটা বলতে পারতেছি না কিনা বলো? তাহলে এখন এইটাকে আরো সিম্পলিফাই করলে লাস্ট স্টেজে বলা যায় তোমার হচ্ছে 1 ডিভাইডেড বাই রুটের নিচে কেপি। সো এই যে 1 ডিভাইডেড বাই রুটের নিচে কেপি লাস্ট পর্যন্ত আসে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো খেয়াল করে দেখো এই জায়গাতে a2 প্লাস b2 ইকুয়ালস টু 2ab, যখন এই বিক্রিয়া ছিল তখন আমাদের সাম্যধ্রুবক ছিল, কি ছিল? তখন আমাদের সাম্যধ্রুবক ছিল কেপি। যখন আমরা উল্টায় দিছি ab কে ভেঙে হাফ a2 প্লাস হাফ b2 উল্টায় দিছি তখন আমাদের সাম্যধ্রুবক হয়ে গেছে এটা। এবার এটা কিন্তু শর্টকাট ট্রিক আছে। শর্টকাট ট্রিক কি? শর্টকাট ট্রিক হচ্ছে একটা বিক্রিয়া যদি সম্মুখমুখী হয় তখন তার জন্য যদি কেপি হয়, যখন বিক্রিয়াটি বিপরীতমুখী হবে তখন সেটা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। রেসিপ্রোকাল মানে কি? আগে যদি 5 থাকে পরে হবে 1/5, আগে যদি কেপি থাকে পরে হবে 1/কেপি। সো দেখো ইনিশিয়ালি এই বিক্রিয়ার জন্য ছিল হচ্ছে কেপি, পরে বিক্রিয়াটা যেহেতু বিপরীতমুখী বা উল্টায় গেছে তার জন্য কিন্তু 1/কেপি হয়ে গেছিল। দেখো এই জায়গায় কিন্তু আমরা লাস্টে 1/কেপি পাইছি। আচ্ছা 1/কেপি পাইলাম। এবার এই বিক্রিয়াতে দেখো কোনো সংখ্যা গুণ নাই, কিন্তু এই বিক্রিয়াতে টোটাল বিক্রিয়ার সাথে একটা সংখ্যা গুণ করা হয়েছে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা দেখো হাফ। এই জায়গাতে এই তোমার a2 এর আগে 1 ছিল, b2 এর আগে 1 ছিল, ab এর আগে 2 ছিল। সো আমরা যদি একটা হাফ গুণ করি এই 2 এর সাথে হাফ গুণ হয়ে এখানে 1 হয়ে যায়, বাকি এইটা এবং এটার আগে দেখো একটা হাফ চলে আসে, তাহলে একটা নতুন করে সংখ্যা গুণ করা হয়েছে। সো নিয়ম হচ্ছে যেই সংখ্যা গুণ করা হবে সেই সংখ্যাটা কোথায় যাবে? সেই সংখ্যাটা টোটাল ইয়াটার পাওয়ারে যাবে, পরে যেই কেপিটা আমি পাচ্ছি তার পাওয়ারে যাবে। সো যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় সেই সংখ্যাটা পাওয়ারে যায়, যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় সেই সংখ্যাটা পাওয়ারে যায়। এটা হচ্ছে শর্টকাট। তো দেখো যেই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছিল সেটা পাওয়ারে যে রুট কেপি হয়ে গেছে, তাহলে এটা কিন্তু একবারেই বলে দেওয়া যাইতো যে আসলে এই জায়গা থেকে অ্যান্সারটা কি হবে। বাট যেহেতু এটা রিটেনের কোশ্চেন তাহলে তোমাকে তো স্টেপ বাই স্টেপ করতে হবে। সো রিটেনের 2 মার্ক পেতে গেলে এভাবে তুমি কি করবা? স্টেপ বাই স্টেপ সলিউশন করবা। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও যে ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে। সো একটু আমাকে কমেন্টে জানাও, ওকে, একটু আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে। B2 হবে না ভাইয়া? B2 কোনটা? হ্যাঁ এই জায়গাতে B2 হবে, আমি তোলা ভুল করছি, এই জায়গাতে B2 হবে, অবশ্যই B2 হবে, তোলা একটু ভুল হয়েছে। সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী, বুঝতে পারছো? আজকে আমাদের বোর্ডের লাইট দেখছো অস্থির। আমি লাইটিং নিয়ে অনেক কাজ করছি, লাইটিং নিয়ে কাজ করার ফলে আজকে আমরা একদম পারফেক্ট একটা বোর্ডের লাইটিং সেট আপ করতে পারছি। জাস্ট আমার সামনে থেকে একটা লাইট যাবে, আমার ফেসের লাইটটা পরের দিন মানে নেক্সট ক্লাস, আগামীকালকে মেবি ক্লাস আছে, সো ক্লিয়ার করতে পারলে একদম আমার স্টুডিওর পারফেক্ট একটা সেট আপ চলে আসবে, বাকি একদম ঠিকঠাক, বুঝতে পারছো? সো ভালো লাগতেছে আজকে, বেশ একটা ভালো ফিল দিচ্ছে, প্রিমিয়াম একটা ফিল আসতেছে আজকে লাইভটাতে। তো এবার আসো আমরা এই অংশটুকু বোঝার পরে
আমাদের এই জায়গাতে আরো একটা ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা আমাদের করা লাগবে। এই ম্যাথটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই ম্যাথটার বেসিক থিওরি কি বলতেছে, বলছে তাপমাত্রা 25 ডিগ্রি থেকে আমরা যদি 35 ডিগ্রিতে উন্নীত করি, তাহলে উন্নীত করলে বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। সো বেগ ধ্রুবক কারা? বেগ ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি, তাই না? বেগ ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করি। সো তার মানে ইনিশিয়ালি যখন আমাদের তাপমাত্রা T1 ছিল, তখন আমাদের বেগ ধ্রুবক ছিল হচ্ছে K1। যখন আমরা তাপমাত্রা T2 তে নিয়ে গেছি, মানে উন্নীত করছি, তখন আমাদের বেগ ধ্রুবক হয়েছে হচ্ছে K2। এখন এই জায়গাতে 3 গুণ বৃদ্ধি পাওয়ার মানে কি? 3 গুণ বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে K2 হচ্ছে K1 এর 3 গুণ। K2 হচ্ছে কি? K1 এর 3 গুণ। যেহেতু K1 মানে ইনিশিয়াল যে বেগ ধ্রুবক ছিল তার চেয়ে 3 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে আমাদের এখানে একদম বেসিক জিনিস হচ্ছে যে 3 গুণ বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে আমরা যদি এইটা তো 3 গুণ হয়ে গেছে, তাহলে K1 এর সাথে 3 গুণ করলে তারপরে এটা সমান হবে। বুঝতে পারছো? সো K1 এর সাথে 3 গুণ করলে তারপরে এটা সমান হবে। সো আমরা এখান থেকে K2 = 3K1 পাইলাম। এখন বলো তো, এই জায়গাতে যদি আমাদের বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি EA বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? একদম বেসিক ফর্মুলাতে আমরা মানগুলা বসালে আমাদের বের হয়ে যাবে। সো আমাদের এইটার জন্য ফর্মুলা কি ছিল বলো তো? ফর্মুলা ছিল ln K2 - K1 = আমাদের ফর্মুলা ছিল EA/RT। EA/R তোমার হচ্ছে T2 - T1 / T1 T2। এইটা ছিল হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমাদের এই ম্যাথগুলা ক্যালকুলেশন করতে হয়। তাহলে ম্যাথটা কি? ম্যাথটা খুব সিম্পল। আমরা যখন এই ম্যাথগুলা করব তখন ফর্মুলা নিব ln K2/K1, যেটা আসলে আমাদের বিক্রিয়ার বেগ ধ্রুবককে নির্দেশ করে। K2/K1 আমাদের বিক্রিয়ার বেগ ধ্রুবককে নির্দেশ করে, = EA/RT, যেখানে আমাদের EA যে অংশটা আছে এটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্দেশ করে, এবং এখানে T2 - T1 T1 T2 এটা হচ্ছে আমাদের তাপমাত্রা নির্দেশ করে। এখন তাপমাত্রা একটা ছিল T1 = 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 25 ডিগ্রির সাথে আমরা যদি 273 যোগ করি, তাহলে দেখো এখান থেকে 298 কেলভিন পাই। আমরা যদি এখান থেকে T2 নিই, T2 দেখো আমাদের 35 ডিগ্রি, তাই না? সো আমাদের 35 মানে 35 + 273। সো যেটা আমরা 298 পাচ্ছিলাম, এখন এটা পাবো হচ্ছে 10 ডিগ্রি বাড়ানোর কারণে তোমাদের হচ্ছে 308। সো 298 থেকে এটা 308 এ পরিণত হয়েছে। সো এখন আমাদের ভ্যালুগুলা যদি আমরা দেখি, ln K2/K1 মানে কি? খেয়াল করো, এই জায়গা থেকে তুমি যদি একটু দেখো K2 / K1 এইটা করলে 3 হয়। সো 3 হইলে ln K2/K1 মানে এখানে কিন্তু আমরা ln 3 পাচ্ছি। সো ln 3 = এখান থেকে আমরা লিখতে পারি EA-R। এই জায়গাতে দেখো আমাদের T2 - T1 এটা কত আসবে? T2 - T1 হচ্ছে 308 - 298 / 308 × 298 এইটা আসবে। সো এখন পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এই টোটাল টার্মটা এই সাইডে নিয়ে আনতে পারবো। টোটাল টার্মটা এই সাইডে যদি আনি, দেখো আমাদের ln 3 × R একটা টার্ম আসবে, এর সাথে এই জায়গাতে 308 × 298 এই টার্মটা আসবে, ডিভাইডেড বাই, দেখো এই 308 থেকে 298 বাদ দিলে থাকে হচ্ছে 10, = আমাদের ভ্যালু আসবে হচ্ছে EA। সো এই হচ্ছে আমাদের ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে, ভাইজান এই ভ্যালু যদি আমি এভাবে রেখে দিই তাহলে কি হবে? দেখো রিটেনে যদি দেয় তাহলে এরকম ম্যাথ দিবে, যেই ম্যাথের এই ধরনের অ্যান্সার এখন তোমার মুখে মুখে গুণ করে পারফেক্ট একটা জায়গায় নিয়ে যাওয়া কিন্তু টাফ। তোমাকে এই জায়গার মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে। তুমি এই জায়গার 2.5 মার্কের ভিতরে এই ফর্মুলাটা লেখার জন্য পাবা হচ্ছে 1 মার্ক, ফর্মুলাতে ভ্যালুগুলা বসাইতে পারার জন্য মার্ক পাবা 1 মার্ক, লাস্ট লাইনে অ্যান্সার লিখতে পারার জন্য পাবা হচ্ছে 0.5 মার্ক। সো এরপরে তুমি যদি অ্যান্সার না লিখতে পারো, যদি এরকম কঠিন আসে, তাহলে তুমি এখান থেকে অনায়াসে 2 মার্ক পেয়ে যাচ্ছ। 2 মার্ক পাওয়া মানে মোর দ্যান এনাফ। তোমার এরপরে আর চিন্তার কিছু নাই, বা চিন্তা করা উচিতও না যে আচ্ছা ভাই এরপরে আমি আর মার্ক তো পাবো না। সো দেখো জিনিসটা কি, এই যে এই ধরনের রিটেন কোশ্চেনগুলো দিবে, এইটার বেসিক জিনিসটা বুঝে বসিয়ে যতটা তুমি করে আসতে পারবা, পরীক্ষা হলে লিখে আসতে পারবা অ্যাকুরেসি মেইনটেইন করে, ততটাই তোমার জন্য লাভ। তুমি একদম সবসময় 100% মার্ক পাবা না তো। সো এরপরে এখন তুমি ক্যালকুলেশন করতে গেলে কি হবে, এই ক্যালকুলেশনটা তুমি করতে পারবা 308 298 দুইটাকে ক্যালকুলেট করে একদম এক্সাক্ট ক্যালকুলেশন হয়তো করতে পারবা, ln 3 এর মান মুখস্থ করতে পারবা। বাট এটা যেহেতু যেই পরিমাণ তোমার পরীক্ষার হলে টাইম খেয়ে নেবে, সেই টাইমটাতে তুমি কিন্তু আরেকটা অ্যাটেম্প্ট করতে পারতা। সো ওই অ্যাটেম্প্টটা তুমি কিন্তু করার টাইম পাবা না যদি এই ধরনের জিনিসপত্র আটকে যাও। যখনই দেখবা এরকম কমপ্লেক্স ফর্মে চলে আসছে,
তখনই ওই জায়গাতে স্টপ রেখে সামনে আগিয়ে যাবা। এইটাই হচ্ছে আমাদের এখানকার বেসিক স্ট্র্যাটেজি, যেটা আমাদের মেইনটেইন করতে হবে। তাহলে আমি যদি আরেকবার একটু রিক্যাপ করে দিই, আমাদের ম্যাথটা ছিল তাপমাত্রা যখন 25 ডিগ্রি থেকে আমরা 35 ডিগ্রিতে উন্নীত করব, তখন আমাদের বেগ ধ্রুবক 3 গুণ হবে। সো বেগ ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি। আমাদের যখন T1 তখন বেগ ধ্রুবক K1, যখন আমরা তাপমাত্রা বাড়ায় T2 করছি তখন আমাদের বেগ ধ্রুবক K2। যেহেতু পরবর্তী বেগ ধ্রুবক 3 গুণ হয়ে গেছে, তাহলে প্রথমটার সাথে 3 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা সমান হয়। যেহেতু পরবর্তী বেগ ধ্রুবক 3 গুণ হয়ে গেছে, প্রথমটার সাথে 3 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা সমান হয়। সেখান থেকে আমরা পাই K2/K1 = 3। এগুলো আমরা রাফ ক্যালকুলেশন করছি আমাদের বোঝার সুবিধার্থে, ম্যাথ করার সময় এইটুকু করলেই হইতেছে। এবার দেখো T1 এর ভ্যালু 298, T2 এর ভ্যালু 308 পাই। তারপরে আমরা কি করব, বেসিক ফর্মুলা বসাবো। ফর্মুলা কি, ln K2/K1 = EA/R, T2 - T1/T1 T2। নিচে দেখো ln 3 = এই ভ্যালুগুলো আমরা এখন বসাই দিছি, লাস্ট লাইন আমরা এইভাবে লিখে দিলাম। দ্যাটস দ্য ম্যাথ, একদম সিম্পল। আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ম্যাথটা করে ফেলছি। ওকে, দ্যাটস গ্রেট। এরপরে আমরা আমাদের পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে যদি যাই, আমরা একটু দেখার চেষ্টা করি। এর পরবর্তী অংশে দেখো আমাদের বলছে যে একটি বিক্রিয়ায় বিভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান পাওয়া গেল। বেগ ধ্রুবকের মান পাওয়া গেল। সো বেগ ধ্রুবক মানে কি, বেগ ধ্রুবকের মানে হচ্ছে ওই যে ln k নিতে পারি। ln k হচ্ছে আমাদের বেগ ধ্রুবক। সো দেখো বেগ ধ্রুবকের মান পাওয়া গেল। সো বেগ ধ্রুবক হচ্ছে আমাদের কে, বেগ ধ্রুবক হচ্ছে আমাদের কে। এবার বলছে যে a থেকে 1/t এর বিপরীতে log k স্থাপন করলে যে সরলরেখা পাওয়া যায় তার ঢাল হচ্ছে তোমার কত, ঢাল হচ্ছে -75। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করো। সো দেখো আমরা যদি এখন একটা বিক্রিয়ার জন্য এই বরাবর 1/t আঁকি আর এই বরাবর log k আঁকি, তাহলে log k বনাম 1/t এর যে লেখচিত্র, সেই লেখচিত্রটা সাপোজ ধরো এরকম হলো। সো এই লেখচিত্রের ঢাল কি হবে, m = -2.303 EA ডিভাইডেড বাই R। এটা আসে হচ্ছে আমাদের log k বনাম 1/t এর যে ঢাল সেটা। সো ঢালের যে ভ্যালু ওইটা আসে। সো এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা ভ্যান টফ ইকুয়েশন থেকে মনে রাখবো। ভ্যান টফ ইকুয়েশন নিয়ে তো এখন বিস্তারিত ব্যাখ্যা করতে পারতেছি না। যারা বিস্তারিত ব্যাখ্যা শিখতে চাও তারা হচ্ছে আমার ওই ভার্সিটি ক অ্যাডমিশন লেকচার বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে রাসায়নিক পরিবর্তনের উপর আমি 2টা ক্লাস নিছিলাম, ওই 2টা ক্লাস দেখতে পারো। ওখানে হচ্ছে ভ্যান টফ নিয়ে ডিটেল কথাবার্তা আমি বলছি। সো সেই ভ্যান টফের ওখানে আমি বলে রাখছি। সো এই জায়গাতে আমরা, এইটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। সো এই ইকুয়েশনে এখন আমাদের ঢালের ভ্যালু m = -2.303 EA ডিভাইডেড বাই R দেয়া আছে, এটা আছে। সো এখন এই জায়গা থেকে, আচ্ছা আমি একটু উল্টা লিখছি, সরি উল্টা লিখছি, ভ্যালুটা হবে হচ্ছে তোমার EA ডিভাইডেড বাই 2.303 R, EA ডিভাইডেড বাই 2.303 R। সো এখানে ক্যালকুলেশন করার সময় আমরা লিখব, দেখো EA ডিভাইডেড বাই 2.303 R। সো দেখো যখন আমাদের E এর ভ্যালু বের করতে বলবে, তো E এর ভ্যালু ইকুয়ালস টু এইটা এর সাথে গুণ হবে। এখন এই ঢালের ভ্যালু কত, ঢালের ভ্যালু দেখো দেয়া আছে -75। সো -75 ইনটু দেখো এইটা আসবে 2.303, -2.303 ইনটু আসবে হচ্ছে R। সো মাইনাসে মাইনাসে আসবে হচ্ছে আমাদের +75 ইনটু 2.303 ইনটু আর এর ভ্যালু হচ্ছে 8.314। সো এই টোটালটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে ই এর ভ্যালু পেয়ে যাব। সেটা কিসে পাবো বলতো, পাবো হচ্ছে জুল ইউনিটে। জুল পার মোল মানে এক মোলে কত জুল শক্তি বা সক্রিয়ণ শক্তি সেটা পাবো। তো এই ধরনের ম্যাথ যদি আমাদের আসে সেটা পারতে হবে। তার মানে আমরা এই রিটেন ক্যালকুলেশন করে এইটা বুঝলাম যে আমাদের ভ্যান টফের ইকুয়েশনও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ভ্যান টফের ইকুয়েশনে যে ঢাল থেকে আমরা এমসিকিউ বের করা শিখি, এই জায়গাতে এমসিকিউ না আসে এরকম রিটেন কোশ্চেনও কিন্তু দিয়ে দিতে পারে। সো আমাদের এই অংশটাও প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং এই জায়গা থেকে আমাদের বেশ এক্সপার্ট হয়ে যেতে হবে যাতে এই টাইপের জিনিসপত্র আসলে আমরা অনায়াসে পারি। কেমন? সো এই তো। আচ্ছা, তোমরা যারা যারা লাইভে ক্লাসটি করতেছো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করবা, এবং হচ্ছে যে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা। আমাদের গ্রুপে আমরা যারা হচ্ছে যে একসাথে এই ক্লাসগুলা নিয়মিত করতেছি, আমরা সবাই মিলে যাতে গ্রুপটাকে একটু বড় করতে পারি, গ্রুপের মেম্বার আরো যাতে বাড়ে, এবং হচ্ছে যে যারা এই টাইপের ক্লাসে আগ্রহী বা যাদের এই টাইপের ক্লাস দরকার তারা যাতে জানে যে অন্তত মিল্টন ভাইয়ার এই ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে এই ক্লাসগুলো হইতেছে, তাহলেই হবে এনাফ। বুঝতে পারছো?
এবার আসো আমরা পরবর্তী অংশ দেখি। আমাদের বলছে যে স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন কোন প্রভাবক ব্যবহৃত হয়। সো দেখো এই জায়গাতে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড যখন তুমি তৈরি করবা তখন যে কোন প্রভাবক ব্যবহৃত হবে তার যেই বিক্রিয়া, এই বিক্রিয়াটা লিখে দিলেই তুমি এখানে 2.5 মার্কস পেয়ে যাবা। সো 2.5 মার্কস ওয়েট করতেছে জাস্ট একটা বিক্রিয়ার উপর। সো বিক্রিয়াটা দেখি। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে প্রথমে আমরা সালফার ডাইঅক্সাইড নিই। সালফার ডাইঅক্সাইডকে আমরা অক্সিজেনের উপস্থিতিতে জারণ করি, জারণ করলে আমাদের সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। এই সময় আমরা প্রভাবক হিসেবে প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এটা ইউজ করি এবং টেম্পারেচার ইউজ করি 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি সালফার ডাইঅক্সাইডকে জারণ করলাম অক্সিজেনের উপস্থিতিতে, তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইড। প্রভাবক হিসেবে কি ইউজ করলাম? প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, টেম্পারেচার কত? 400 থেকে 500 ডিগ্রি। সো সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড 400 থেকে 500 ডিগ্রি। এই বিক্রিয়াটা প্রথমে আমরা মুখস্থ করে ফেলবো। এবার দেন সেকেন্ড স্টেজে আমরা সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করি, এন্ড পানি যোগ করলে এখান থেকে আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিড পেয়ে যাই। সো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পর্শ প্রণালীর বিক্রিয়া। জাস্ট এইটুকু লিখবা এবং তুমি এখান থেকে 2.5 মার্ক গেইন করে নিবা। খুব সিম্পল, জাস্ট এইটুকু লিখবা এবং 2.5 মার্ক গেইন করে নিবা। তোমাদের ভিতরে অনেকে আবার প্রশ্নটা পড়ার সাথে সাথে বলবে কোন প্রভাবক ব্যবহৃত হয়, তাহলে প্রভাবক ব্যবহৃত হয় তো প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ভাই শুধু প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড লিখলে এটা তো এমসিকিউ হয়ে গেল। এমসিকিউতে তো এত মার্ক না, তাই না? তোমার 2.5 মার্ক দিছে মানে তোমার বিক্রিয়াটাই লিখতে বলছে। সো তোমাকে বিক্রিয়াটা লিখে দেখাতে হবে, বুঝতে পারছো? মানে রিটেন যেহেতু একটু বিস্তারিত লিখতে হবে, ওখানে জায়গাও রাখা থাকবে। সো একটু বিস্তারিত লিখে টোটাল বিক্রিয়াটা দেখাই দিবা। এই টাইপের ভুলগুলা করা যাবে না যে শুধুমাত্র এই জায়গাতে আমি দেখাই দিলাম কি শুধু প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, যে না ঠিক আছে এটাই তো আমার প্রভাবক, এটা দেখাই দিলে হয়ে গেল। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি কি দেখলাম। ওকে, এবার আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে বলছে যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, যেই বিক্রিয়াতে আমাদের এত জুল তাপ উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থার উপর তাপ ও চাপের প্রভাব কি? তাহলে দেখো আমরা যদি প্রথমত এই জায়গাতে ব্যাখ্যা করার জন্য দেখি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন তৈরি হয়েছে কি বলতো? 2 মোল অ্যামোনিয়া। এবং এখানে যেহেতু ডেল এর মান এত, মানে এখানে 92 কিলোজুল তাপ প্রডিউস হয়েছে। তাহলে এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরে এইটুকু লিখবো রিটেনের ভিতরে। দেখো এটা বোঝানোর জন্য আমরা কি করব, প্রথমে এটা লিখবো। এটা লেখার পর এরপরে লিখবো যে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। কি লিখবো? বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। সো আমাদের এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। সো ভালো করে খেয়াল করো, এই যে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা নিলাম, এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে, বেসিক ফিনোমেনা কি বোঝার চেষ্টা করবা। দেখো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিজে নিজে বিক্রিয়া করে তাপ তৈরি করে, মানে একা একাই তাপ প্রডিউস করতে পারে। এর এখানে এই 92 কিলোজুল একা একাই প্রডিউস হইতে পারে। এখন যে নিজে নিজে তাপ তৈরি করতে পারে তার কি বাইরে থেকে তাপ দেওয়ার দরকার আছে? উত্তর হচ্ছে না। যে নিজে নিজে তাপ তৈরি করতে পারে তার বাইরে থেকে তাপ দেওয়ার দরকার নেই। তুমি যদি পানির ভিতরে চুন দাও তাহলে ও একা একাই তাপ তৈরি করবে। এখন তুমি যদি ওইটাকে চুলার উপরে নিয়ে যাও তাহলে কিন্তু ওই বিক্রিয়াটা আবার উল্টা ঘটবে, বুঝছো? ওই বিক্রিয়াটা ওর বিরুদ্ধচারণ হয়ে যাবে। সো এই যেহেতু নিজে নিজে তাপ তৈরি করতে পারে, এর বাইরে থেকে তাপ দেওয়ার দরকার নেই। এখন যেহেতু নিজে নিজে তাপ তৈরি করতে পারছে, এখন তুমি যদি বাইরে থেকে তাপ দাও, মানে তুমি যদি এখন তাপমাত্রা বাড়াও, হ্যাঁ তুমি যখন এখন তাপমাত্রা বাড়াও, বাইরে থেকে তাপ দাও, তাপমাত্রা বাড়াও। সো বাইরে থেকে তাপ দেওয়া মানে তাপমাত্রা বাড়ানো। তাহলে তাপমাত্রা বাড়ালে বাইরে থেকে তাপ দিলে এটা এদিক থেকে এদিকে না যে উল্টা এদিকে চলে আসবে। সো বিরুদ্ধচারণ হয়ে গেলে কি হবে? বিপরীতমুখী চলে আসবে। সো বাইরে থেকে তাপ দিলে বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে। বাইরে থেকে তাপ দিলে কি হবে? বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে, এবার বলবা যে ভাই কেন, জিনিসটা কেন হলো? দেখো এই দিক থেকে আমার তাপ দেওয়ার প্রয়োজন নেই, বাট তাপের প্রয়োজন তো এদিকে আছে। সো দেখো এই বিক্রিয়াটা তো একই পাত্রের ভিতরে ঘটছে। সো যখনই তুমি ওই বিক্রিয়া পাত্রে তাপ দিবা, সে এদিকে কার্যকর না হয়ে এদিকে কার্যকর হবে। এই দিকের এই অ্যামোনিয়া ভাঙতে আমাদের তাপের প্রয়োজন হয়। সো আমার 92 কিলোজুল তাপ অলরেডি আছে, আরো যদি বাইরে থেকে তাপের ব্যাকআপ পাই তাহলে এই অ্যামোনিয়া ভেঙে এদিকে আসবে না, অ্যামোনিয়া ভেঙে এদিকে আসবে। তাহলে তাপমাত্রা যদি বাড়াই তাহলে বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে। তাহলে এই জায়গাতে আমরা যেহেতু নিজেরা লিখতেছি, তাহলে তো আর এইভাবে লিখতে পারবো না, তাপমাত্রা বাড়ানোর কথা লিখতে পারবো না। আমরা লিখবো তাপমাত্রা বাড়ালে
বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে। এবার দেখো তাহলে তাপমাত্রা বাড়লে যদি পশ্চাৎগামী হয় তাহলে তাপমাত্রা কমালেও একটা কাহিনী ঘটবে। তাহলে দেখো তাপমাত্রা আমি যত কমাবো তাহলে তাপমাত্রা কমালে আমাদের এই বিক্রিয়ার বিরুদ্ধচারণ হইতেছে না, তার মানে বিক্রিয়া যেই দিকে যাচ্ছিল ওই দিকে যাইতে হেল্প করা হচ্ছে। এই বিক্রিয়াটা যত কম তাপমাত্রায় করা যায় তত বিক্রিয়াটি ভালো হবে। তাহলে এইটার যেহেতু হেল্প করা হচ্ছে তাহলে এখন বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। ঠিক আছে, বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। সেখানে আমরা আরো অন্যান্য টেকনিক ব্যবহার করে বোঝা যায়, কেউ প্লাস মাইনাস ব্যবহার করে বুঝে, বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের টেকনিক, বিভিন্ন টিচার বিভিন্ন টেকনিক ব্যবহার করে এটা বোঝার চেষ্টা করে। আমি একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করি যে একটা হচ্ছে আমি এই জায়গাতে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন দিব, সে একা একাই তাপ তৈরি করতে পারবে। একা একাই যদি তাপ তৈরি করতে পারে তাহলে আমার বাইরে থেকে তাপ দেওয়ার দরকার নেই। তাহলে আমি যদি বাইরে থেকে তাপ দিই তাহলে বিরুদ্ধচারণ করা হচ্ছে, তাহলে যেদিকে যাওয়ার কথা ছিল তার উল্টা দিকে ঘটবে। এটা একটা ফিনোমেনা। আবার এটাও বোঝা যায় যে এই দিক দিয়ে যদি চিন্তা করি, এই বিক্রিয়ায় নাইট্রোজেনের এই অ্যামোনিয়ার সাথে 92 কিলোজুল তাপ দিলে তারপরে অ্যামোনিয়া ভেঙে এইদিকে আসে। সো যেহেতু এখানে আমাদের তাপ দিলে তারপরে ভেঙে এদিকে আসবে, তাহলে এখন আমি যদি বিক্রিয়া পাত্রে তাপ দিয়ে দিই সেই তাপ এদিকে কাজ না করে এদিকে কাজ করে। এবার যদি আমি তাপ কমাই তাহলে সেটা এদিকে কাজ করে। তো তাপ দিয়ে দিলে এদিকে কাজ করবে, তখন এদিকে আসবে, আর যখন তাপ তুমি কমাবা তখন এদিকে কাজ করবে, তখন ওইদিকে যাবে। সো একটা হবে সম্মুখমুখী, একটা হবে বিপরীতমুখী। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এইটা ছিল আমাদের কিসের প্রভাব? এটা ছিল হচ্ছে আমাদের তাপের প্রভাব। এটা ছিল হচ্ছে আমাদের তাপের প্রভাব। তাহলে আমরা তাপের প্রভাব বুঝলাম। এবার আমাদের চাপের প্রভাবের ব্যাখ্যায় আসতে হবে। কিসের প্রভাব? চাপের প্রভাব। সো চাপের প্রভাবের ক্ষেত্রে, এই চাপের প্রভাবের ক্ষেত্রে বেসিক জিনিস হচ্ছে ঘনমাত্রার মতোই। দেখো ঘনমাত্রার মতোই বলতে কি বোঝাচ্ছি? নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া। এই জায়গায় তুমি যদি খেয়াল করো, এখানে আছে হচ্ছে 2 মোল আর এখানে আছে হচ্ছে 4 মোল, মানে আমরা বিক্রিয়ক পাচ্ছি 2 মোল। খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, বিক্রিয়ক পাচ্ছি হচ্ছে 4 মোল আর রিঅ্যাক্টেন্ট এই উৎপাদ পাচ্ছি হচ্ছে 2 মোল। তাহলে উৎপাদ এবং বিক্রিয়ক এই দুইটার যে রেশিও, একটা পাচ্ছি আমি 4 মোল, একটা পাচ্ছি হচ্ছে 2 মোল। 4 মোল 2 মোল। এবার চিন্তা করো, আমরা যখন এই জায়গাতে চাপ দিলে কি ঘটনা ঘটবে? ঘটনাটা কি দেখো, একটু জাস্ট সিম্পলি চিন্তা করো। আমরা জানি, এই জায়গাতে আমরা একটু বোঝার জন্য বলতেছি, আমরা জানি যে S ইকুয়ালস টু n ডিভাইডেড বাই v। S ইকুয়ালস টু n ডিভাইডেড বাই v। তো আমি কি করবা, প্রথমে তুমি n কে ফিক্স রাখলে দেখবা ঘনমাত্রার সাথে ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার দেখো তো v এর সাথে p এর সম্পর্ক কি? 1/p না? v এর সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তো এই জায়গায় যেহেতু v এর সাথে s এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এই s এর সাথে তুমি যদি এই v এর সম্পর্ক করো তাহলে এটা ব্যস্তানুপাতিক আকারে আসবে। তাহলে চিন্তা করো তো, এই জায়গা থেকে আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারি যে চাপের সাথে ঘনমাত্রা সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ চাপ যত বাড়াবা ঘনমাত্রা তত বাড়বে। তাহলে এই জায়গাতে চাপ যত বাড়াবা ঘনমাত্রা তত বাড়বে। এবার কার বাড়বে? চিন্তা করো কার বাড়বে। এখানে খেয়াল করে দেখো, এই ঘনমাত্রার সাথে n এর সম্পর্ক আবার সমানুপাতিক। তাহলে এই ঘনমাত্রার সাথে n এর সম্পর্ক যদি সমানুপাতিক হয় তাহলে ব্যাপারটা বুঝো, যার তুমি চাপ বাড়াবা তার যদি মোল সংখ্যা বেশি হয় তাহলে তার ঘনমাত্রাও বাড়বে। দেখো, যার তুমি চাপ বাড়াবা তার যদি মোল সংখ্যা বেশি হয় তার ঘনমাত্রাও বাড়বে। তাহলে খেয়াল করো, এখানে মোল সংখ্যা হচ্ছে আমার 4 আর এখানে মোল সংখ্যা হচ্ছে 2। এখন যদি আমি এখানে চাপ বাড়াই তাহলে ঘনমাত্রা কার বাড়বে? চার্জ যেদিকে আছে সেদিকে বেশি, এদিকে ঘনমাত্রা বাড়বে। আর যেদিকে ঘনমাত্রা বেশি সেদিক থেকে যেদিকে ঘনমাত্রা কম, বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে। তাহলে এখানে যেহেতু ঘনমাত্রা বেশি, এদিকে কম, এদিক থেকে ওদিকে অগ্রসর হচ্ছে। তাহলে যদি তুমি চাপ বৃদ্ধি করো, এখানে আমি ফুলটা লিখলাম না, তুমি লিখবা চাপ যদি বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া হবে হচ্ছে সম্মুখমুখী। ঠিক আছে? এবার তুমি যদি চাপ যদি তুমি হ্রাস করো তাহলে ঘনমাত্রা যদি কমাও বা চাপ যদি কমাও ঘনমাত্রাও কমবে। কার কমবে? যার মোল সংখ্যা কম, তাই না? তাহলে দেখো তখন বিক্রিয়া হবে কি? পশ্চাৎমুখী। তাহলে দেখো, চাপ বাড়াইলে বিক্রিয়া হচ্ছে সম্মুখমুখী, চাপ কমাইলে বিক্রিয়া হচ্ছে পশ্চাৎমুখী। এইটা হচ্ছে তোমার লাস হাতে দেওয়ার নিয়ম। এইভাবে তুমি চিন্তা করতে পারো। কেউ প্লাস মাইনাস দিয়ে চিন্তা করে, সেটাও একটা খুব সুন্দর ব্যাপার। সো প্লাস মাইনাস দিয়েও চিন্তা করতে পারো, এইভাবেও চিন্তা করতে পারো। যেভাবেই চিন্তা করো না কেন, তোমার প্রয়োজন হচ্ছে জিনিসটা বুঝে পরীক্ষার হলে সুন্দর মতো লিখে আসতে পারা। সো পরীক্ষার হলে লিখে আসবা সুন্দর মতো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মানে চাহিদা, যে আমরা পরীক্ষা হলে জিনিসটা সুন্দর মতো লিখে আসবো। সো এটা ছিল হচ্ছে আরেকটা রিটেন কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের খুবই পপুলার আসলে এইটাই চলে আসবে। এই প্রশ্নটাই আমরা অনেকবার আসতে দেখি। তুমি দেখো, যখন এই প্রশ্নটা তো করাই দিলাম তোমাদের, যদি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে চলে আসে
এবং আমি দেখি যে আমার স্লাইড থেকে কমন আসছে, তখন তোমাদের স্লাইড সহ প্রমাণ দিব, দেখো আমি করিয়েছিলাম, আমি তোমাদের টিচার, আমি করিয়েছিলাম এই জন্য আসছে। ব্যাপারটা এরকম না। লাস্ট আতেলিয়ার থেকে যখন প্রশ্ন আসে তখন এই প্রশ্নটাই আসে ঘুরে ফিরে, ঠিক আছে? আমি বিগত 4-5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি এবং দেখছি যে এটাই আসে। সো যেহেতু এইটা আসে তাহলে আমি তো এটাই করাবো, তাই না? যে কোনো টিচার যে একটু বুঝে সেইটাই করাবে। এখন তুমি যদি বুঝো, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমারও এটাই পড়া উচিত, ভালো করে পড়ে এটাকে হচ্ছে কি বলে সুন্দর মতো খাতায় লিখে আসতে পারার একটা চর্চা করা উচিত। তাহলে তুমি সুন্দর মতো খাতায় লিখে আসো, সেটা চর্চা করো, দ্যাটস ইট, মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। এটাই তুমি বারবার পারবা, ঠিক আছে? ওকে, এবার আসো আমাদের পরবর্তী এমসিকিউ দেখি, বা পরবর্তী রিটেন কোশ্চেনটা দেখি। পরবর্তী রিটেন কোশ্চেনে বলছে যে 1 লিটার আয়তনের একটি পাত্রে এত মোল PCl5 কে উত্তপ্ত করা হয়, সাম্য মিশ্রণের মোট চাপ যদি 10 প্যাসকেল হয় এবং তাপমাত্রা এত হয়, কেপি এর মান বের করো। সো কেপি বের করতে হবে। কেপি বের করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আয়তন দেয়া আছে, মোল দেয়া আছে। সো আমরা দেখো বেসিক কাহিনী হচ্ছে PCl5 এর। সো PCl5 কে ভাঙলে আমরা জানি যে বিক্রিয়ায় PCl3 এবং Cl2 তৈরি হয়। সো এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় কি আছে? এখানে 0.1 মোল আছে PCl5, এ আছে 0 মোল, এ আছে 0 মোল। বাট সাম্য অবস্থায় এ তো বিয়োজন ঘটবে। সাম্য অবস্থা যখন আসছে তখন এখানে বিয়োজন ঘটবে। সাম্য অবস্থায় যখন বিয়োজন ঘটবে তখন দেখো সাম্য অবস্থায় বিয়োজনের ক্ষেত্রে 0.1 থেকে আলফা পরিমাণ বিয়োজন ঘটবে, এখানে আলফা তৈরি হবে, এখানে আলফা তৈরি হবে। সো আমাদের যেহেতু কেপি চাইছে, কেপি চাইলে হচ্ছে আমাদের তোমার কি করতে হবে বলতো? মোল ভগ্নাংশ বের করে কাজ করতে হবে। তাহলে এই জায়গা থেকে সাম্য অবস্থায় আমাদের মোট মোল লাগবে, সো মোট মোল এইটার পরিমাণ আমরা যদি দেখি 0.1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, এটা হচ্ছে আমাদের মোট মোল। ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করলে 0.1 প্লাস আলফা, এইটা আসে হচ্ছে আমাদের মোট মোলের পরিমাণ, তাই না? মোট মোলের পরিমাণ আসে 0.1 প্লাস আলফা। সো মোট মোল এইটা। এখন দেখো তাহলে মোল ভগ্নাংশ যদি বের করি, মোল ভগ্নাংশ বের করলে প্রথম কথা আমাদের বের করা লাগবে হচ্ছে PCl5 এর মোল ভগ্নাংশ। সো x অফ PCl5 এটা ইকুয়ালস টু কত আসবে? নিচে যাবে মোট মোল, উপরে যাবে PCl5 এর মোল। PCl5 এর মোল কত? 0.1 তো না 0.1 মাইনাস আলফা, এটা হচ্ছে PCl5 এর মোল। সো এইটা যাবে আমাদের উপরে। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে দেখো PCl3 এর মোল ভগ্নাংশ যদি বের করো, নিচে যাবে মোট মোল 0.1 প্লাস আলফা, উপরে যাবে তার নিজের মোল কি? আলফা। এবার দেখো x অফ Cl2 এটা যদি বের করো, নিচে যাবে মোট মোল, উপরে যাবে তার নিজের মোল, সেটা কত? সেটা হচ্ছে আমাদের আলফা। সো এই হচ্ছে আমাদের তিনটা মোল ভগ্নাংশ। এখন তিনটা মোল ভগ্নাংশ যদি আমরা দেখে ফেলি, এখন তিনটা মোল ভগ্নাংশের মাধ্যমে আমাদের এখন কি করতে হবে? মোল ভগ্নাংশের মাধ্যমে আমাদের বের করা লাগবে হচ্ছে কেপি এর মান। সো কেপি এর মান যখন আমি বের করব, কেপি ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ মানে কি? দেখো PCl3 এইটার আংশিক চাপ, সো PCl3 এর আংশিক চাপ মানে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। সো মোল ভগ্নাংশ কত? PCl3 এর জন্য আলফা ডিভাইডেড বাই 0.1 প্লাস আলফা ইনটু মোট চাপ হচ্ছে P নিলাম, এর সাথে আসে পরে Cl2 এর জন্য আংশিক চাপ, সেটা কত? আলফা ডিভাইডেড বাই 0.1 প্লাস আলফা ইনটু P, এইটা আসে। নিচে যাবে আমাদের বিক্রিয়কের আংশিক চাপ। সো বিক্রিয়কের আংশিক চাপ মানে কি? বিক্রিয়কের মোল ভগ্নাংশ 0.1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 0.1 প্লাস আলফা ইনটু P। এখান থেকে আমরা যদি একটু কাটাকাটি করি, একটা P কেটে যায়, একটা P কেটে যায়। দেখো উপরে থাকে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 প্লাস আলফা তার হোল স্কোয়ার। এইটা যদি উল্টিয়ে দাও 0.1 প্লাস আলফা, নিচে হচ্ছে 0.1 মাইনাস আলফা, টোটালটার সাথে একটা P গুণাকারে থাকে। সো এখানে যেহেতু স্কোয়ার আছে, যদি একটু দেখো কাটাকাটির সময় এই জায়গা থেকে একটা আর এখান থেকে একটা কেটে যে এখানে আমাদের একটা থাকে, সে একটা কি? 0.1 প্লাস আলফা। এবার দেখো এইটার সাথে এইটা a প্লাস বি এ মাইনাস বি সম্পর্কে চলে আসে। সো a প্লাস বি এ মাইনাস বি সম্পর্কে আসলে আমরা এই সাইডে করি, a প্লাস বি এ মাইনাস বি সম্পর্কে আসলে উপরে থাকে হচ্ছে আলফা স্কোয়ার
নিচে দেখো 0.1 তার স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এই সাইডে আসে হচ্ছে আমার পি এর ভ্যালু। সো এই হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন। এখন এখান থেকে বিয়োজনের মান কি বলে দিছে, কি পরিমাণ বিয়োজন হয় কোথাও বলা নেই। সো কি পরিমাণ বিয়োজন হয় কোথাও যদি বলা না থাকে তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কিন্তু বের করতে পারবো না, আমরা আলফার ফরম্যাটেই বের করব। তাহলে এখানে আমরা লিখবো যে আলফা স্কোয়ার ইন্টু 10 ডিভাইডেড বাই 0.1 মাইনাস আলফা স্কোয়ার, দ্যাট ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের টোটাল এই ম্যাথটা। তাহলে ম্যাথটা কি ছিল, ম্যাথটা খুব সিম্পল ছিল। আমরা প্রথমে এই কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম, করে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ করলাম। কেপিকেসি থেকে এরকম ছোটখাটো ম্যাথ আমাদের দিয়ে দিতে পারে, কেপিকেসি থেকে এরকম ছোটখাটো ম্যাথ যদি দিয়ে দেয় মাস্ট আমাদের করতে পারতে হবে। কেপিকেসি থেকে এমসিকিউ এর প্রবলেমগুলো বেশি সুন্দর এবং ইজি, রিটেনের ম্যাথগুলো একটু এরকম ঝামেলাদায়ক হতে পারে। আবার কেপিকেসি থেকে ম্যাথ দেওয়ার সময় আমি একটা এক্সট্রা ম্যাথ দেখাই দিই। কেপিকেসি থেকে ম্যাথ দেওয়ার সময় আমাদের এই যে বেসিক কেপিকেসি যে রিলেশন, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এইটা হচ্ছে আমাদের বেসিক কেপিকেসি রিলেশন। এই বেসিক কেপিকেসি রিলেশন থেকেও কিন্তু ম্যাথ দিতে পারে। যদি আমাদের বেসিক কেপিকেসি রিলেশন থেকে ম্যাথ দেয় তখন আমাদের বলে দিবে যে এরকম এরকম ম্যাথ বলবে, হ্যাঁ। সো বলবে যে কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর 1/8 গুণ। সো 1/8 গুণ যখন ডেল এন ইকুয়ালস টু 5, এরকম বলে দিছে। তাহলে দেখো আমাদের এখানে বলছে এই টাইপের মান যদি দেয়, কেপি এর মান কেসি এর 1/8 গুণ, তার মানে কেসি এর সাথে 1/8 গুণ করলে আমি কেপি এর ভ্যালু পাই, এবং আমাদের এখান থেকে বলে দিছে ডেল এন এর মান কত, 5। সো আমরা যখন এই জায়গা থেকে ম্যাথ করা শুরু করব, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার, আমাদের ফর্মুলা আসবে হচ্ছে ডেল এন। সেখান থেকে যদি আমরা দেখি কেপি এর ভ্যালু তোমার কি আছে, কেসি ইন্টু 1/8, তো কেসি ইন্টু 1/8 নিলাম, এই সাইডে আরেকটা কেসি আছে, এই সাইডে দেখো আর টি এর পাওয়ার ডেল এন আছে, ডেল এন মানে কত, 5। সো কেসি এবং কেসি কেটে যাচ্ছে, ক্যালকুলেশন করলে 1/8 ইকুয়ালস টু আর টি, টোটালটার পাওয়ার আসে হচ্ছে 5। সো ক্যালকুলেশন করলে দেখো এই সাইড থেকে তুমি যখন ক্যালকুলেশনটা করবা তখন এই আর টি এর ভ্যালু এই জায়গা থেকে আমাদের বের করা লাগবে হচ্ছে টি এর ভ্যালু। সো দেখো টি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এই সাইডে এসে 1/8 টু দি এই 1/8 আর টু দি পাওয়ার 5 পাবা, এরকম পাবা। গ্রেট, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তখন পরবর্তীতে আমরা টি এর ভ্যালু পাবো, দেখো 1/5 রুট, এখানে আসবে হচ্ছে 5 রুট, উপরে যাবে 1, নিচে যাবে 8, হ্যাঁ 8, আর এখানে থাকবে হচ্ছে আমাদের আর, এখানে কি থাকবে আমাদের আর। সো এইটা আসবে হচ্ছে আমাদের টেম্পারেচারের ভ্যালু। সো এই ধরনের ম্যাথ কিন্তু দিয়ে দিতে পারে, যেটা একদম বেসিক কেপিকেসি রিলেশন থেকে দিবে, বেসিক কেপিকেসি রিলেশন থেকে দিবে। সো এইটাও আমাদের করতে পারতে হবে। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে আসো আমাদের খুব জনপ্রিয় একটা কোশ্চেন, রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই জনপ্রিয় একটা কোশ্চেন, রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আসতে দেখা যায় বারবার। সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল কি, আমাদের বের করতে বলবে যে পানির আয়নিক গুণফল কি। সো আমাদের পানির আয়নিক গুণফল এটা বের করতে পারতে হবে। সো পানির আয়নিক গুণফলের বেসিক দেখো 2 মার্কের জন্য যদি দিয়ে দেয়, তুমি জানো যে পানি এইটাকে যখন তুমি ভাঙবা, 2 মোল পানিকে ভাঙলে এই পানি হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং তোমার হচ্ছে হাইড্রক্সিল মাইনাস আয়ন এইটাতে পরিণত হয়। সো হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়নে পরিণত হইল। তো পানির আয়নিক গুণফল KW এইটা পাও, এইটা ইকুয়ালস টু পাও হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। এইটা হচ্ছে আমাদের বেসিক পানির আয়নিক গুণফল, হ্যাঁ বেসিক পানির আয়নিক গুণফল। সো পানির আয়নিক গুণফল এবং সাম্য ধ্রুবকের ভিতরে সম্পর্ক যদি বের করতে বলে তখন আলাদা বিষয়, এইটা হচ্ছে আমাদের বেসিক পানির আয়নিক গুণফল। এখন যদি সাম্য ধ্রুবকের ভিতরে সম্পর্ক বের করতে বলে তাহলে সাম্য ধ্রুবকের ফর্মুলা কি আসবে, দেখো সাম্য ধ্রুবকের ফর্মুলা হচ্ছে উপরে দেখো আমাদের যাবে উৎপাদ, উপরে যাবে উৎপাদকে হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। খেয়াল করো, এবার নিচে যাচ্ছে আমাদের পানির যে ঘনমাত্রা, এখন পানির ঘনমাত্রা কয় মোল, 2 মোল, 2 মোলের জন্য পাওয়ার 2। এবার চিন্তা করো এইটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক কে, আর এই অংশটা কিন্তু আমাদের আয়নিক গুণফল। এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল। তো পরবর্তী লাইনে লেখা যায় উপরে হচ্ছে KW, নিচে হচ্ছে H2O তার
পাওয়ার 2। সো এটাও কিন্তু লেখা যায়। তার মানে কি, আমরা যদি পানির আয়নিক গুণফল নিয়ে কাজ করি, চিন্তা করো পানির আয়নিক গুণফল নিয়ে কাজ করি, আমরা বেসিক এই ফরম্যাটে কাজ করতে পারবো। উপরেরটা হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল, আর নিচেরটা হচ্ছে পানির সাম্যধ্রুবকের সাথে আয়নিক গুণফলের সম্পর্ক। তো এই দুইটা জিনিস আমাদের একটু প্রয়োজন পড়ে, আমাদের যদি কোশ্চেনে দিয়ে দেয় এটা আমাদের পারতে হবে। এবার দেখো খুবই জনপ্রিয় একটি কোশ্চেন, প্রশ্নটা বলছে যে HNO3, H3PO4, HBrO4 এগুলোর মধ্যে কোনটি অধিক তীব্র অ্যাসিড, সেটা আমাদের বের করতে হবে। মানে অনেকগুলো অ্যাসিড দেয়া আছে, এগুলোর ভিতরে কোনটি অধিক তীব্র অ্যাসিড। সো আমাদের এই ধরনের জিনিসের ক্ষেত্রে অধিক তীব্র অ্যাসিড বের করার জন্য ফর্মুলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি তার অ্যাসিডের তীব্রতা বেশি। সো এগুলো যেহেতু অক্সো অ্যাসিড, তাহলে আমরা রিটেনের ক্ষেত্রে একটু তো লিখে ব্যাখ্যা দিতে হবে। তো তুমি এভাবে লিখে ব্যাখ্যা দিবা, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে এভাবে লিখবা, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে লিখবা, হ্যাঁ, না লিখে কিন্তু মার্ক পাবা না। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি সে তীব্র অ্যাসিড। সো আমাদের এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি সে হবে কি, সে তীব্র অ্যাসিড। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো প্রথমে আমাদের HNO3, তারপরে H3PO4, তারপরে HBrO4 এটা আসে। সো একটু বের করার চেষ্টা করি। দেখো HNO3 এর ক্ষেত্রে এই অক্সিজেনের হচ্ছে 2 করে, 3 দুগুণা 6, 6 থেকে একবার দিলে এখানে আসে হচ্ছে +5। এখানে দেখো 2 করে 4 দুগুণা 8, 8 থেকে 3 বার দিলে এখানেও কিন্তু +5। এবার দেখো এই জায়গাতে 4 দুগুণা 8, 8 থেকে একবার দিলে +7। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে এই অ্যাসিডটার তীব্রতা সবচেয়ে বেশি। এখন খেয়াল করে দেখো এই অ্যাসিড এবং এই অ্যাসিড দুইটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়ে গেছে। তাহলে সমান হয়ে গেলে তীব্রতা কার বেশি কার কম কিভাবে বুঝবো? তখন আমাদের শর্ত নম্বর 2 আসে যে জারণ মান সমান হলে, দেখো শর্ত নম্বর 2 আসে, শর্ত নম্বর 2 লিখবা যে জারণ মান সমান হলে, জারণ মান সমান হলে যার সেন্ট্রাল অ্যাটম এর আকার ছোট বা কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে তীব্র। সো এটা হচ্ছে আমাদের পরবর্তী আমাদের যে ইয়াটা লাগে, শর্তটা লাগে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এখানে এই দুইটা জারণ মান যেহেতু সেম হয়ে গেছে, এর ভিতরে নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটার ভিতরে আকার ছোট কার। সো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি ফসফরাস এবং নাইট্রোজেন এই দুইটার ভিতরে নাইট্রোজেনের আকার ছোট, তাহলে এই দুইটার ভিতরে নাইট্রোজেন বেশি তীব্র। তাহলে সবচেয়ে বেশি তীব্র এইটা, যেটাকে আমরা 1 নম্বর দিচ্ছি, যেটাকে আমরা নাম্বারিং করছি 1, তার চেয়ে একটু কম তীব্র এটা 2, এইটা হচ্ছে সবচেয়ে কম তীব্র। তাহলে যদি তীব্রতার ক্রম অনুসারে সাজাই, তাহলে HBrO4 সবচেয়ে বেশি তীব্র, তারপর হচ্ছে HNO3 এর চেয়ে একটু কম, তারপর হচ্ছে H3PO4 সবচেয়ে কম। এই হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লেখিত অ্যাসিডগুলির তীব্রতার ক্রম। সো এগুলো হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লেখিত অ্যাসিডগুলির তীব্রতার ক্রম। সো আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে অ্যাসিডগুলির তীব্রতার ক্রম রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে সেইটা আমরা কিভাবে সলিউশন করব। তাহলে সলিউশন করার উপায় কি, দেখো HNO3, H3PO এগুলোর ভিতরে যখন আমার বের করতে বলবে তখন এই জিনিসটা করতে হবে। আচ্ছা একটা অ্যাসিড আমি তো বাদ দিছি, একটা অ্যাসিড বাদ দিয়ে ফেলছি, দেখো HClO4 ও ছিল। সো HClO4 এবং HNO3 এই দুইটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো HClO4 এবং HBrO4 দুইটার ভিতরে খেয়াল করে দেখবা এর জারণ মানও +7, এর জারণ মানও +7। তাহলে 7 7 সমান হয়ে গেলে উপায় কি? উপায় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার দেখা। দেখো ব্রোমিনের চেয়ে ক্লোরিনের আকার ছোট, যার আকার ছোট সে বেশি তীব্র। তাহলে দেখো এর চেয়েও বেশি তীব্র হবে HClO4। সো এটা আরো বেশি তীব্র, এটা আরো সামনে আসবে, বুঝতে পারছো? এই দুইটার ভিতরে কম্পেয়ার করলে ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে সে বেশি তীব্র অ্যাসিড দেয়। এইটা হচ্ছে আমাদের এখানের বেসিক কাহিনী। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আশা করি এই জিনিসটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমরা আজকের পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে বলছে যে বিশুদ্ধ পানির পিএইচ মান 7 হয় কেন? বিশুদ্ধ পানির পিএইচ মান 7 হয় কেন?
সো বিশুদ্ধ পানির পিএইচ মান 7 হয় কেন, এইটা হচ্ছে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে। কেউ বলতে পারবা? যারা বলতে পারবা একটু আমাকে কমেন্টে জানাও যে বিশুদ্ধ পানির পিএইচ মান 7 কেন হয়, বিশুদ্ধ পানির পিএইচ মান 7 কেন হয়, এটা একটু আমাকে কমেন্টে জানাও। সো বিশুদ্ধ পানির পিএইচ মান 7 কেন হয় এটা নিয়ে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। দেখো, আমরা পানির আয়নিক গুণফল করে জানতে পারি যে পানির আয়নিক গুণফলে KW ইকুয়ালস টু হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়ন মাইনাস আয়নের ঘনমাত্রা এটা থাকে, এবং বিশুদ্ধ অবস্থায় পানির এই ঘনমাত্রা হয় হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। সো পানির হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা এবং তোমার হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যেটা, সেই দুইটার গুণফল আসে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। এবং আমরা এটাও জানি যে পানির এইটা এবং এইটার ঘনমাত্রা সমান হয়। সো দেখো, দুইটার ঘনমাত্রা যদি সমান হয়, H3O+ এর ঘনমাত্রা ইকুয়াল টু যদি আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা হয় এবং এইটা শর্ত থেকে আমরা এখন এই জায়গাতে লিখতে পারি। দেখো, এই অংশ থেকে আমরা লিখব হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু আরেকটা হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা, এই দুইটার ঘনমাত্রা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। সো দেখো, দুইটার ঘনমাত্রা থেকে আমি H3O+ এইটার স্কোয়ার করে এখান থেকে পাচ্ছি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। সেখান থেকে আমরা H3O+ এইটার ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, তার উপরে রুট, সো হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখন এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 7 পাইলাম, দেখো এইটা থেকে একটু বোঝার চেষ্টা করি। এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 7 পাইলাম, খেয়াল করো, এখন আমরা এইটা পাচ্ছি কি, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। তাহলে বিশুদ্ধ অবস্থায় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এত। এখন পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা। সো মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা মানে মাইনাস লগ হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো ক্যালকুলেশন করলে মাইনাস অফ মাইনাস 7 এটা আসে, ক্যালকুলেশন করলে প্লাস 7 হয়। সেখানে থেকে আমরা বিশুদ্ধ পানির পিএইচ 7 কেন হয় তার ব্যাখ্যা পেয়ে গেলাম। এই স্টেপ বাই স্টেপ এগুলো ক্যালকুলেশন করে দেখা করলেই আমরা বলতে পারবো সেজন্য বিশুদ্ধ পানির পিএইচ তোমার প্লাস 7 হয়। দ্যাটস ইট, এটুকু করলেই আমাদের হচ্ছে। এবার আসো, বাফার দ্রবণ কি? এইটা একটা রিটেন কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো বাফার দ্রবণ হচ্ছে যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তো দেখো, যে দ্রবণে আমরা জানি যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। সো আমাদের এই জায়গাতে বোঝার আছে কি বলতো? বোঝার আছে খুব সিম্পল জিনিস। ধরো আমাদের এখানে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে আমরা একটা দ্রবণ নিছি, সেই দ্রবণটা বাফার দ্রবণ। এখন এই দ্রবণটা বাফার দ্রবণ তখনই হবে যখন এখানে বাইরে থেকে আমরা সামান্য পরিমাণে অ্যাসিড দিব, এটা কিন্তু সামান্য পরিমাণ বা স্বল্প পরিমাণ, সামান্য পরিমাণে ক্ষার দিব, এটা কিন্তু স্বল্প পরিমাণ, OH মাইনাস আয়ন স্বল্প পরিমাণ। তো তুমি অ্যাসিড দাও আর ক্ষার দাও, যেটাই দাও, এটার পরিমাণ যদি স্বল্প হয়, স্বল্প পরিমাণ অ্যাসিড ক্ষার মিশ্রণে এই দ্রবণের ওভারঅল পিএইচ আগেও যা ছিল পরেও তাই থাকবে, দুইটা যদি সেম থাকে তখন আমাদের এই দ্রবণকে বাফার দ্রবণ বলে। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের বাফার দ্রবণের বেসিক সংজ্ঞা, এটা একটু মাথায় রাখবা, এটা মাথায় রেখে চলবা। এবার দেখো, বাফার দ্রবণ মেকানিজম ব্যাখ্যা করো। খুব কমন একটা কোশ্চেন, বাফার দ্রবণ মেকানিজম ব্যাখ্যা করো। সো আমাদের একটা বেসিক বাফার যদি আমরা লেখার চেষ্টা করি, একটা বেসিক বাফার হচ্ছে, যেমন ধরো আমরা CH3COOH এর সাথে CH3COONA এই দুইটা মিলে একটা বেসিক বাফার তৈরি করে, মানে একটা বাফার তৈরি করে। সো এই যে বাফারটা তৈরি করলো, এই বাফারের মেকানিজম কি হবে? তাহলে মেকানিজম হচ্ছে, আমরা যখন মেকানিজম লিখব, মেকানিজম খুব সিম্পল। মেকানিজম হচ্ছে, প্রথমত আমরা এখানে অ্যাসিড এবং এখানে দেখো অ্যাসিডের লবণ নিছি। তো একটা অ্যাসিড যেটা নিছি সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড। কি অ্যাসিড ভাইজান? দুর্বল অ্যাসিড। আর অ্যাসিডের শক্তিশালী লবণ, সো লবণ নিছি স্ট্রং সল্ট।
সো এই দুর্বল অ্যাসিড যেটা আছে এটাকে যদি আমরা আলাদা করে ভাঙার চেষ্টা করি CH3COON এর বিয়োজন মাত্রা অনেক কম, এর বিয়োজন মাত্রা কম হয় এ CH3COO- এবং হাইড্রোজেন প্লাস আয়নে তৈরি হয়, এবং এর যে বিয়োজন মাত্রা সেটা 2 থেকে 5% এর ভিতরে, মানে টোটাল ওভারঅল 100% থেকে মাত্র 2 থেকে 5% তোমার এইটাতে পরিণত হয়। এবার যেহেতু আমাদের সল্টটা শক্তিশালী তাহলে সল্ট যে আছে এ আবার একদম 100% ভাঙবে, ভেঙে এ কি করবে CH3COO- এবং সোডিয়াম প্লাসে পরিণত হবে। এবার এই দুইটা জিনিস একত্রিত হয়ে বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। এবার বলবা ভাই কিভাবে? দেখো তুমি যদি এখানে সামান্য পরিমাণ হাইড্রক্সিল মাইনাস আয়ন যোগ করো এই দ্রবণটাতে, সো এই দ্রবণটাতে সামান্য পরিমাণ হাইড্রক্সিল মাইনাস আয়ন যোগ করলে দেখো এই হাইড্রোজেন প্লাস আয়নের সাথে যোগ করে এসে পানি তৈরি করে। সো এখানে তুমি যদি সামান্য পরিমাণে ক্ষার দাও, সামান্য পরিমাণে হাইড্রক্সিল মাইনাস আয়ন যোগ করো, এই টোটাল দ্রবণের সাথে বিক্রিয়া করে এখানে পানি তৈরি করে। সো এই পানি তৈরির ফলে দেখা যায় কি এখানে সামান্য পরিমাণে ক্ষার দিলেও ওভারঅল পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ ইন পিএইচ। তাহলে কি করব আমরা বাইরে থেকে সামান্য পরিমাণে ক্ষার দিলে টোটাল দ্রবণের ভিতরে যে হাইড্রোজেন প্লাস আয়ন ছিল তার সাথে হাইড্রক্সিল বিক্রিয়া করে আমাদের ওখানে পানি তৈরি করবে এবং দ্রবণের ওভারঅল পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। সো এইটা একটা ফ্যাক্টর। এখন যদি তুমি বলো যে না ভাই আমি এখন হাইড্রোজেন প্লাস আয়ন দিব, এইটা দিলে কি ঘটবে? দেখো হাইড্রোজেন প্লাস আয়ন তুমি যদি দাও এই দ্রবণের ভিতর যাবে যে এই অংশটাকে নিয়ে CH3COOH তৈরি করবে। এখন বলবো ভাই এই যে CH3COOH তৈরি করলো এ নিজে তো হচ্ছে আমাদের একটা অ্যাসিড, এ তো হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারে, বাট দেখো এই জায়গাতে যে পুরানো ফকির ছিল CH3COOH এ নিজেই 2 থেকে 5% ভাঙতো, তাহলে এ নিজেই ভাত পায় না, এ নিজেই হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করতে পারে না, তাহলে পরে আবার যে তৈরি হচ্ছে এ কি ভাঙবে? ভাঙবে না। এ তো দুর্বল, এই দুর্বল হলে এ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, ফলে এই দ্রবণের পিএইচ বৃদ্ধিতে যে হাইড্রোজেন প্লাস আয়ন দরকার সেই হাইড্রোজেন প্লাস আয়নে কন্ট্রিবিউশন করতে পারে না। সো কন্ট্রিবিউশন করতে না পারলে এই জায়গায় এসে আমাদের এটাও কি হয়, এটাও আমাদের পিএইচ কে পরিবর্তন করতে পারে না, পিএইচ কে বৃদ্ধি করতে পারে না। সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাফার মেকানিজমে আমরা যদি এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড সামান্য পরিমাণ ক্ষার যোগ করি তাহলে কখনোই পিএইচ এর মানের পরিবর্তন হবে না। এটা ছিল একটা অ্যাসিডিক বাফারের উদাহরণ। তোমরা একটা বেসিক প্র্যাকটিস করবা, আমাদের যে ক্ষারীয় বাফার আছে, ক্ষারীয় বাফার কোনটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ক্ষারীয় বাফারটা আছে এইটার মেকানিজমটাও লেখা প্র্যাকটিস করবা। এটা অথবা এটা স্পেসিফিক ভাবে আমার যে কোনো কিছু না বলে দিলে যে কোনো একটা লিখবা, যদি কোনটা আসবে মানে কোনটা লিখতে হবে সেটা যদি বলে না দেয় তাহলে যে কোনো একটা লিখবা। স্পেসিফিক ভাবে বলে দিতে পারে এটা লিখো, স্পেসিফিক ভাবে বলে দিতে পারে এটা লিখো। যদি এটা লিখতে বলে দেয় তাহলে এটা, যদি এটা লিখতে বলে দেয় তাহলে এটা মাস্ট লেখা লাগবে। সো তুমি একটু হিসাব চিন্তা করে তারপরে আগাবা এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এবার দেখো পরের ম্যাথটা দেখি, বলছে কোন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত হলে দ্রবণের পিএইচ কত হবে, দ্রবণের প্রকৃতি কত? সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেয়া আছে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটার মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা ইকুয়ালস টু 3 × 10⁻⁵ মোলারিটি। এবার বলছে দ্রবণের পিএইচ কত? আমরা জানি পিএইচ এর বেসিক ফর্মুলা পিএইচ ইকুয়ালস টু -log ইনটু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। সো -log ইনটু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা মানে হচ্ছে 3 × 10⁻⁵। সো ক্যালকুলেশন করলে দেখো লগের ক্ষেত্রে আমাদের এখানে গুণ আছে, সো লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়। সো আমরা এখানে মাইনাস নিলাম, একবার যাবে হচ্ছে log 3 আরেকবার যাবে হচ্ছে log 10⁻⁵। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা log 3 এর ভ্যালু আসবে কত? 0.5 এর কাছাকাছি, আর এখানে log 10⁻⁵ এর ভ্যালু আসবে -5। টোটালটার সামনে আরেকটা মাইনাস ছিল, ক্যালকুলেশন করলে দেখবা 5 - 0.5 ইকুয়ালস টু আসবে হচ্ছে 4.5। এটা আসবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো যদি আমাদের কখনো এরকম ম্যাথ দেয় আমাদের স্টেপ বাই স্টেপ এটা ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে। সিম্পল জিনিস, আমি পিএইচ রিলেটেড অনেক ক্লাস নিছি, সেই ক্লাসগুলো দেখতে পারো আরো ডিটেলস ভালো করে শেখার জন্য। এখানে জাস্ট আমি একটা দেখিয়ে দিলাম যে রিটেন কোশ্চেন কেমনে আসে, কিভাবে আসে এবং সেটাকে কিভাবে সলভ করতে হয়। পিএইচ এর বেসিক যাদের ক্লিয়ার নাই এটা একটা মাস্ট টপিক, তোমাকে ক্লিয়ার করাই লাগবে। পিএইচ হচ্ছে এমসিকিউ এর জন্য সবচেয়ে হট টপিক, পিএইচ হচ্ছে এমসিকিউ এর জন্য
সবচেয়ে হট টপিক। মানে পিএইচ অনেকগুলো জায়গা আছে। পিএইচ হচ্ছে অ্যাসিড ক্ষারের পিএইচ আছে, বাফারের পিএইচ আছে, তারপর হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়ের পিএইচ আছে, অ্যাসিড ক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে ওখানে আমাদের লাগে, ঠিক আছে। সো যেখানে তুমি যাবা সেই জায়গাতে পিএইচ পাবা। সো এই জন্য পিএইচ অনেকগুলো জায়গায় থাকার কারণে এটা ভালো করে শিখবা। আচ্ছা, এবার দেখো আমাদের পাশের ফ্লুইডগুলোর পিএইচ সীমা লিখো। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা কোশ্চেন। এটা বুয়েটে পর্যন্ত আসছে, বুয়েটের রিটেনে পর্যন্ত আসছে, এত জনপ্রিয় কোশ্চেন। সো এই জনপ্রিয় কোশ্চেনটা তোমাকে শেখা লাগবে যে আমাদের এখানে যেই যৌগগুলো আছে এগুলার পিএইচ সীমা আমাদের লিখে দেখাইতে হবে। সো পিএইচ সীমা কি? প্রথমে আসো মুখের লালা, এইটার জন্য পিএইচ কত? মুখের লালা এটার জন্য পিএইচ হচ্ছে 6.35, এইটা থেকে 6.68 এই রেঞ্জে, এইটা হচ্ছে মুখের লালার পিএইচ। এবার বলছে পাকস্থলীর রসের পিএইচ কত? পাকস্থলীর রসের পিএইচ হচ্ছে আমাদের 1.4 থেকে 2.0 এইটা। সো এই দুইটা ভ্যালু একটু মুখস্থ করবা। আমার যেহেতু এমসিকিউতে লাগে না, আমি রিটেন পরীক্ষাও দিচ্ছি না, সো আমি অতটা মুখস্থ করি না, বাট এই দুইটা আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। প্রয়োজনীয় জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে। সো আশা করি এই জিনিসটা আমরা সবাই মুখস্থ করব। এরপর আসো আমাদের পরবর্তী একটা কোশ্চেন দিছে যে 0.5 মোলারিটি, 0.1 মোলারিটি, 0.001 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করো। তাহলে এখানে পিএইচ নির্ণয় করার জন্য তিনটা ভ্যালু দিছে। এই তিনটা ভ্যালুর ভিতরে আমরা প্রথমে 0.1 মোলারিটি দিয়ে শুরু করি। 0.1 মোলারিটির পিএইচ হচ্ছে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এগুলা সব কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড হওয়ার কারণে আমরা কিন্তু পিএইচ পাবো না, পিওএইচ পাবো। সো এই জায়গাতে আমাদের দেখো ভুলটা এই জায়গাতেই হবে। সেখান থেকে আমাদের ইনিশিয়ালি আমাদের কি করা লাগবে? পিওএইচ বের করা লাগবে। সো পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা, সেটা কত? 0.1। 0.1 মানে কি? 10 টু দি পাওয়ার মাইনাস 1। সো 10 টু দি পাওয়ার মাইনাস 1 হলে এখান থেকে আমরা ভ্যালু পাই হচ্ছে 1। সো পিওএইচ এর ভ্যালু পাই 1। তাহলে পিওএইচ এর ভ্যালু 1 হলে পিএইচ এর ভ্যালু আসবে হচ্ছে 14 মাইনাস 1 মানে হচ্ছে 13। 14 মাইনাস 1 মানে হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটার, এই ম্যাথটার অ্যান্সার। এবার দেখো সেম এইটাই যদি আমাদের এরকম হয় যে 0.005 এইটার ক্ষেত্রে ম্যাথ করা লাগে এত মোলারিটি, তখন আমাদের কি আসবে? এটাও তো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তখন আমাদের পিওএইচ এর ভ্যালু বের করা লাগবে। তাহলে মাইনাস লগ অফ পিওএইচ এর ভ্যালু এখানে বসাবো। বাট এইটাকে দেখো তো একটু ভেঙে লিখি। 0.05 এইটাকে আমরা এই 5 লিখলাম প্রথমে, পয়েন্টের জন্য নিচে আমরা 1 দিলাম, একটা শূন্য দুইটা শূন্য, সো দুইটা শূন্য দিলাম। সো ক্যালকুলেশন করলে দেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায়, অবশ্যই লেখা যায়। তখন আমরা এই জায়গাতে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিতে পারি। সো এখান থেকে আমরা যখন পিএইচ বের করতে যাব তখন উপরে এই যে উপরে পাওয়ার যেটা আছে না ভাইজান, উপরে পাওয়ার যেটা আছে না, এটা সামনে এসে এই মাইনাস 2 আর এই মাইনাস 2 মিলে 2 হয়ে যায়, এবং এই লগের বগলে তোমার হচ্ছে লগ 5 আসে। সো লগ 5 এর মান 0.7 হয়। সেখান থেকে ক্যালকুলেশন করলে 1.3 আসে হচ্ছে আমার পিওএইচ এর ভ্যালু। সো পিওএইচ এর ভ্যালু যদি 1.3 আসে তাহলে পিএইচ এর ভ্যালু আসবে 14 মাইনাস 1.3, ক্যালকুলেশন করলে 12.7। সো এই 12.7 এইটা আসে হচ্ছে আমাদের পরবর্তী পিওএইচ। দ্যাটস ইট। এবার আসো পিওএইচ আরেকটা বের করব, এটা কত ভ্যালুর? 0.001 মোলারিটির। সো 0.001 মোলারিটি এইটার ক্ষেত্রে পিওএইচ এটা কিভাবে বের করব? মাইনাস লগ অফ এই 0.001 এটাকে কি লেখা যায় দেখো তো? 0.001। সো এটাকে 1 ডিভাইডেড বাই 1, পয়েন্টের জন্য 1, দেখো 1 2 3টা শূন্য, সো 1 2 3টা শূন্য নিলাম। এবার এই 3টা শূন্যকে উপরে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 লেখা যায়। সো এই জায়গাতে সোজাসুজি আমরা লিখে দিতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এই 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 3 সামনে আসলে আমাদের ভ্যালু আসে 3। তাহলে পিওএইচ যদি 3 হয় তাহলে পিএইচ এর ভ্যালু কত হবে? 14 মাইনাস 3 মানে আসবে হচ্ছে 11। এইভাবে আমরা এই ভ্যালুগুলার পিএইচ কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারি, সিম্পলি একদম বেসিক স্টেপে দেখাইলাম যাতে তোমরা বিরক্ত না হও এবং তোমাদের কাছে এরকম মনে না হয় যে ভাইয়া অনেক স্লো পড়াচ্ছে, মানে কম সময়ের ভিতরে যত বেশি দেখিয়ে দেওয়া যায়। কারণ তোমরা তো এখন রিভিশন স্টেজে আছো, তোমরা অলরেডি জানো কোনটা কিভাবে করতে হবে। এই জন্য আর হচ্ছে আলাদা করে অনেক ভেঙে ভেঙে বুঝাইলাম না। শুরুর দিকে এগুলা কিন্তু অনেক ভেঙে ভেঙে বুঝাইছি শুরুর দিকের ক্লাসগুলোতে। আসো এরপরের অংশে যাই।
এরপরের অংশ বলছে যে পানির বিয়োজন ধ্রুবক হিসাব করো, দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেডব্লিউ এর ভ্যালু এত। সো আমাদের কেডব্লিউ এর ভ্যালু এত দেয়া আছে, পানির বিয়োজন ধ্রুবক বের করতে হবে। সো আমরা জানি 2 মোল পানি ভেঙে আমাদের হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন এটাতে পরিণত হয়। সো পানির বিয়োজন ধ্রুবক কে ডি ইকুয়ালস টু, ঠিক আছে, পানির বিয়োজন ধ্রুবক, হ্যাঁ, পে কে ডি ইকুয়ালস টু আমাদের উপরে যাবে হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই পানির যেই তোমার ঘনমাত্রা তার স্কোয়ার। সো দেখো উপরে এই অংশটা মানে হচ্ছে কেডব্লিউ আর নিচে পানির ঘনমাত্রা তার স্কোয়ার আসে। সো খেয়াল করে দেখো এই কেডব্লিউ এর ভ্যালু আমাদের এখানে দেয়া আছে, কত দেয়া আছে তোমার 10⁻⁻14। এখন পানির ঘনমাত্রা তার স্কোয়ার, এটা কিভাবে পাবো? দেখো পানির ঘনমাত্রা সবসময় মনে রাখবা, এটা মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতেও আসে। এটা কেমনে আসে এটা দেখাইছি, এখন দেখাচ্ছি না, এটা লাগে না রিটেনে, এই জন্য দেখাচ্ছি না, বাট এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য দেখাইছি। এটার মান হচ্ছে 55.55 তোমার হচ্ছে মোল পার লিটার। তো পানির ঘনমাত্রা হচ্ছে 55.55 মোল পার লিটার, মানে 1 লিটারে 55.55 মোল পানি থাকে। সো এইটা এখন যদি তুমি নিচে বসাও 55.55 তার স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কেডি এর ভ্যালু পাচ্ছ বা পানির বিয়োজন ধ্রুবক এটার ভ্যালু পাচ্ছ। দেখো দুইটা জিনিসে কিন্তু গোলানো যাবে না, এইটা হচ্ছে আমার বিয়োজন ধ্রুবক আর এটা কিন্তু হচ্ছে আমার বিয়োজন মাত্রা। সো বিয়োজন মাত্রা এই যে এইটা, এটা দুইটার ভিতরে কিন্তু আলাদা আছে, হ্যাঁ, গোলানো যাবে না। দেখো লাস্টে আমরা আরেকটা জিনিস করব, দেখো এখানে বলছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এত ঘনমাত্রা এতকে একটি কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হলো, তারপর উক্ত দ্রবণের মধ্যে এত ঘনমাত্রার HCl এত দ্রবণ যোগ করা হলে দ্রবণের পিএইচ হিসাব করো। সো এই দ্রবণের পিএইচ হিসাব করতে হবে, তার আগে আমরা দেখি আমাদের কাছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে এবং সাথে HCl দেয়া আছে। বিক্রিয়া শেষে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। সো এই জায়গাতে ইনিশিয়ালি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে সেটা দেখো 0.1 মোলারিটি এবং 25 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে ml। আর এখানে যে HCl দেয়া আছে, HCl দেখো 0.1 মোলারিটি এবং 5 সেন্টিমিটার কিউব। এখন আমরা জানি যে বিক্রিয়া যখন শেষ হয়ে যায় তখন এই অংশটাই এই লবণে রূপান্তর হয়ে যায়, তাহলে লবণের ভ্যালু কত আসবে? 0.1 মোলারিটি 5 সেন্টিমিটার কিউব। এখন আমরা যখন এখান থেকে পিএইচ বের করব, যেহেতু এটা হচ্ছে আমার ক্ষার, তাহলে এখান থেকে আমরা পিএইচ পাবো না, পিওএইচ পাবো। পিওএইচ ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে পিকেবি প্লাস লগ উপরে যাবে এন অফ সল্ট, এন অফ সল্ট মানে লবণের ওই অংশটা। সো লবণের অংশটা মানে হচ্ছে এন অফ সল্টের ক্ষেত্রে আমরা যখন গুণ করব তখন এন অফ সল্টের ক্ষেত্রে 0.1 ইন্টু, খেয়াল করে দেখো 5 আসবে, নিচে আসবে এন অফ অ্যাসিড। সো এন অফ অ্যাসিডের ক্ষেত্রে অবশিষ্ট, এন অফ বেজ, বেজের ক্ষেত্রে অবশিষ্ট বেজ কতটুকু থাকবে? 0.125 মাইনাস 0.15, এইটুকু বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অবশিষ্ট বেজ। সো এই জায়গার এই অংশটা ছিল, বাট এইটা এখান থেকে বাদ দিয়ে ওখানে চলে গেছে, সো যেইটুকু অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমার বেজ। এখন এখান থেকে তুমি পিকেব এর ভ্যালু বসাবা, পিকেবির ভ্যালু বসে একটা ভ্যালু পাবা, পাশাপাশি এইটা ক্যালকুলেশন করে আরেকটা ভ্যালু পাবা, দুইটা ক্যালকুলেশন করে এখানে যেটা আসবে সেটা। এই ম্যাথটা যেটা আছে এই ম্যাথটা খুব কমপ্লেক্স করে দেয়া আছে, আমি কমপ্লেক্সটাই তুলে দিছি, এই জন্য হচ্ছে যে এটা হিসাব করলাম না, বাট তোমাদের যে ভ্যালুটা দেয়া থাকবে ওটা মোটামুটি কমপ্লেক্স থাকবে না, ইজি টাইপের ভ্যালু থাকবে, যেটা দেখে তুমি বুঝতে পারবা যে আসলে হচ্ছে এটা কি। পরে আসো আমাদের সেম ভাবে আরেকটা ম্যাথ দেয়া আছে, সেটা হচ্ছে এত মোলারিটি দ্রবণকে, এত মোলারিটি দ্রবণে পানি যোগ করে এত আয়তনে পাতলা করা হলে সেই দ্রবণের পিএইচ কত। তাহলে দেখো ইনিশিয়ালি আমরা একটা দ্রবণ নিছি, এই দ্রবণ ছিল 10 ml এবং 1 মোলারিটি। এই দ্রবণটাকে আমরা এখন পানি যোগ করার পরে, এই দ্রবণটাকে পানি যোগ করার পরে 100 ml এর দ্রবণে রূপান্তর করছি। এই 100 ml এর রূপান্তরিত দ্রবণের ঘনমাত্রা S ইকুয়ালস টু কত হবে সেটা আমরা জানি না। তাহলে এখন এখান থেকে আমরা ফর্মুলা কি বের করব? S1V1 ইকুয়ালস টু S2V2। সো S1V1 মানে হচ্ছে 10 ml ইন্টু 1 মোলারিটি, S2V2 মানে 100 ml ইন্টু S।
সো ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে as কেটে যায়, as2 বা as ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 10 মানে 0.1 মোলারিটি হয়। সেখানে যেটা 1 মোলারিটি ছিল এখানে এসে এটা 0.1 মোলারিটিতে রূপান্তর হয়ে গেছে। সো 0.1 মোলারিটিতে রূপান্তর হইলে এইটা যেহেতু HCl এর দ্রবণ, তাহলে এখান থেকে আমরা সরাসরি pH পাবো, pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 1, 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানেই তো 0.1। সেখান থেকে আমরা pH এর ভ্যালু পাই কত 1। সো ওভারঅল ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আমরা pH এর ভ্যালু কত পাইলাম 1 পাইলাম, দ্যাটস ইট। সো এইভাবে আমরা এখান থেকে কিন্তু pH টা বের করে ফেলতে পারি। ক্লিয়ার হইছে না? ক্লিয়ার হইছে। সো দ্যাটস ইট, এই পর্যন্ত ছিল আমাদের টোটাল আজকের রাসায়নিক পরিবর্তনের রিটেন হ্যাক্স। আমি চেষ্টা করছি যে এই রিটেন হ্যাক্স ক্লাসে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেইগুলাই খুঁজে বের করে নে তোমাদের শিখিয়ে দেয়া, কোনো এক্সট্রা কিছু পড়াই নাই, ক্লাসটি লেন্দি করি নাই, যতটুকু কম সময়ের ভিতরে সম্ভব এই জিনিসপত্রগুলো তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আশা করি এই জিনিসপত্রগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভাইয়ের জন্য দোয়া রেখো, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভাইয়া এরকম রিটেন হ্যাক্সের ক্লাস নিচ্ছে সেটা শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।